কিওয়ার্ড রিসার্চ সবাইকে বলছিলাম যে আমরা কন্টেন্ট প্ল্যানিং এর আগে, কন্টেন্ট লেখার আগে এটা জরুরি সবচেয়ে। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমি জানতে পারবো কোনগুলো ইজি টু র্যাঙ্ক করতে পারবো এবং এটা নিয়ে আমি কন্টেন্ট লিখব। যদি ওইগুলো নিয়ে আমি কন্টেন্ট লিখি তাহলে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আমি যেটা বলছিলাম, কেজিআর ফর্মুলাটা ইউজ করার পর আপনি যেগুলোতে লিখবেন, আপনি নতুন হিসেবে ওগুলোতে সহজে র্যাঙ্ক পাইতে পারেন, কম্পিটিটিভ হবে না। তাহলে আপনার প্রথমেই ভুল হওয়ার চান্স থাকবে না, আপনি কন্টেন্ট লিখতে পারবেন। তো আমরা একটা কিওয়ার্ড রিসার্চের ফাইল দেখি, মহিদুল যেটা পাঠাইছে। আচ্ছা, ফাইল ডাউনলোডে এটা না, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চে যেটা হয়েছিল, আমরা কিওয়ার্ডগুলো বের করব এবং কি এগুলোর অল ইন টাইটেল সাথে কেজিআর বের করব। তো এখানে কেজিআর মিসিং, কেজিআর। আচ্ছা, আমি এখন যদি কেজিআরটা করতে চাই তাহলে কি করব? প্রথমে একটা দিলাম ব্র্যাকেট, তারপরে এটা ভাগ এইটা, আর এটা কি ডলার সিস্টেম কেন? কারেন্সি ডলার, এটা হবে জেনারেল, ঠিক আছে, টোটালটা হবে জেনারেল। এখন আমি এই কেজিআরটা, আমি এই ডেটাগুলো পেলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি, এগুলো আমার আর প্রয়োজন নেই। এখন আমি এগুলো বাদ দিয়ে দিলাম। আমার জাস্ট এখন দেখতে হবে কেজিআর, ঠিক আছে। এখন কেজিআরকে আমি শর্ট করব। আমি এখানে ক্লিক করলাম, এই রোটা সবাই দেখেন, এটা দিকে মনোযোগ দেন। ভাষায় কত রূপ করে এটা তো দেখতেছি, ফাইল যেহেতু রেডি না। সবাই স্ক্রিনের দিকে, যে আসলে কি হচ্ছে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমি এটাকে শর্ট করে দিই। আমি এবার করব ছোট থেকে বড় কেজিআর, ছোট থেকে বড়, যে আসলে কোনগুলো একদম আমার জন্য ইজি টু র্যাঙ্ক হবে, কারণ কম্পিটিশন একদম কম থাকবে ওইখানে। আমি যেটা আগেই বলছিলাম যে এখন এক জায়গায় অনেকজন দৌড় দিচ্ছে, আরেক জায়গায় কম, তো আমি যেখানে অল্প লোক দৌড় দিচ্ছি ওইখানে দৌড় দিই। আমার যেহেতু আমি স্টার্টিং করতেছি মাত্র, আমি তো এখান থেকে শিখবো এবং আমার সাকসেস রেটটা ভালো হবে। তো আমি এটা যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অল ইন টাইটেলে এটা আছে কি 0। আর আমি বলছিলাম ইয়ার যেই থাকবে, ইয়ার সাল, কিওয়ার্ডের সাথে ইয়ার আমরা রাখবো না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই প্রত্যেকটা এরকম বাদ দিতে হবে, এখানে বাদ দেওয়া হয়নি, ঠিক আছে। ওকে, আমি এখানে দেখলাম বেস্ট হ্যান্ড, লেফট হ্যান্ডেড টুল বেল্ট, বেস্ট হ্যান্ড টুল সেট ফর দ্য মানি, বেস্ট মিল ওয়াইকি হ্যান্ড টুল। আচ্ছা, তারপরে যেমন আছে এখানে কি ইন্ডিয়া, এটা আবার দেশের নামও রাখবো না। বেস্ট হ্যান্ড টাইলিং টুলস, এই যে এখানে কিওয়ার্ডগুলো কি সার্চ ভলিউম আছে পাশাপাশি, এগুলো কি একদম কম্পিটিশন কম। এখন আমি যদি এটা দেখি, চেক করে আসলে এটা কম কিনা, নাই, কম্পিটিশন একদম নাই এর ভিতরে। তো আমি যদি এখন এটা নিয়ে আর্টিকেল লিখতে চাই তাহলে কি ইজিলি র্যাঙ্ক করতে পারবো না? ঠিক আছে, কম্পিটিটিভ নিলাম না প্রথম, যেহেতু আমি নতুন, আমার র্যাঙ্ক তাড়াতাড়ি দরকার, কম্পিটিশন যাব না। তো এখন আমি কিওয়ার্ড পাইলাম, তাহলে আমি কি এবার কন্টেন্ট প্ল্যানিং যাব, এবার আমাকে আর্টিকেল লিখতে হবে, তাই না? তো কিওয়ার্ড রিসার্চের যে প্রসেসটা, এটা তো কারো প্রবলেম নাই। এ পর্যন্ত কিভাবে আসা গেল, ফাইল রেডি করা, এগুলো তো আমরা কয়েকবার দেখছি, মাল্টিপল টাইমস। তো আমি ধরেন কিওয়ার্ড পেয়ে ফেললাম, আমি যদি সাপোজ চাই আমি এটা দিয়ে কিওয়ার্ড লিখবো, তাহলে বেস্ট ওয়ে টু রিমুভ রাস্ট ফ্রম হ্যান্ড টুলস, এটা গিয়ে যদি আমি এখন গুগলে সার্চ দিই তাহলে এটা নিয়ে র্যাঙ্কিং অলরেডি আছে না সাইট, এই যে ওয়েবসাইটগুলো, এগুলো র্যাঙ্কিং না। এখন এখন আমার টার্গেট কি, আমি কন্টেন্ট লিখবো এবং এদের আউট র্যাঙ্ক করে প্রথম পেজে আসবো, প্রথম পেজ থেকে 1 থেকে 3 মানে টপ 3 তে চলে যাব। যখন টপ 3 তে যাইতে পারবো তখন আমার এখান থেকে কি
ভালো ট্রাফিক আসবে, এবং ট্রাফিক আসলে আলটিমেটলি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং আর্নিংটা চলে আসবে, আমার টার্গেট যেটাই যেহেতু। এখন এক্সিস্টিং সাইটগুলো আছে না, এই যে সাইটগুলো, এখন আমাকে এই প্রত্যেকটা সাইট দেখতে হবে ওনারা আসলে কি করতেছে এবং কি করতেছে না, ওনাদের নিয়ে আমার অ্যানালাইসিস করতে হবে। ওনারা আমার কম্পিটিটর। আমরা দেখছিলাম না ওয়েবসাইট যখন অডিট করি, কম্পিটিটর অ্যানালাইসিস, কোন একটা ওয়েবসাইটের কম্পিটিটর দেখা। এখন আমার হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর এইগুলা, ওনারা কি কি করতেছে, আমি ওনাদের 10 জনের সাথে দৌড় দিচ্ছি, ওনাদের কোথায় কোথায় স্ট্রং পয়েন্ট, কোথায় কোথায় উইক পয়েন্ট, এগুলো আমার জানতে হবে। একটা জিনিস আমি জানতে পারছি, উইক পয়েন্ট তাদের অল ইন টাইটেলে এই এক্সাক্ট কিওয়ার্ডটা নাই, একটা উইক পয়েন্ট আমি জানলাম। তো এটা যদি আমি টাইটেলে অ্যাড করি, তাদের থেকে আমি একটু আগাই গেলাম না? তাহলে কি গুগলে মোটামুটি যেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি দেখে, তার মধ্যে হচ্ছে অল ইন টাইটেল একটা গুরুত্বপূর্ণ বিষয় র্যাঙ্কিং দেওয়ার জন্য। যখন এই কিওয়ার্ড নিয়ে কোনো ভিজিটর সার্চ করবে, গুগল যে রোবটটা, এটা কি মানুষ না গুগল এটা কি মানুষ না অন্য কিছু? রোবট বা এআই বেস না? এখন ও দেখবে তথ্য কার সাথে যায়, কোন ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ডটা মিলতেছে। তো প্রথমে পুল করবে কি, আসলে টাইটেলে খুঁজবে, কার টাইটেলে, ওর কাছে তো সব ডেটা সেভ করে আছে, টাইটেলে এক্সাক্ট কারটা আছে। তারপর দেখবে কন্টেন্ট, এর রেলিভেন্ট, এর ভিতরে এই কিওয়ার্ডটা কতবার দেওয়া হয়েছে, কিওয়ার্ড ডেনসিটিটা কিরকম, এটা রিলেটেড আরো অন্যান্য কিওয়ার্ড এটা আছে কিনা কার কন্টেন্টে, এই সকল তথ্যগুলো দেখবে। দেখার পরে এটাকে পুল করে উপরে নিয়ে আসবে। যেমন আমি এখন সার্চ দেওয়ার পরে আমি যখন আবার সার্চ দিই, যদি এটা দিয়ে আমি আবার সার্চ দিই, কতক্ষণ লাগতেছে রেজাল্ট আসতে? মিলি সেকেন্ড। এই মিলি সেকেন্ড সময়ের ভিতরে ডাটা পুল করে ফেলবো, র্যাঙ্ক করে, মানে আর এই কিওয়ার্ডের জন্য ওনারা র্যাঙ্কিংয়ে চলে আসছে অলরেডি। তো এটাতে সার্চ ভলিউম কত? না, সার্চ ভলিউম আছে 70। তো মান্থলি 70 জন এটা দিয়ে সার্চ করে এই কিওয়ার্ডে। তো এখন যে 1 নম্বরে আছে, 2 নম্বরে এবং 3 নম্বরে আছে, তারা এখান থেকেই এই 70 জন থেকেই কি বেশি বেগ নিয়ে নেয়। পরবর্তীতে ওই রকম ইউজাররা যায় না, স্পেশালি বাইং কিওয়ার্ডে বেশি নিচে নামে না। প্রথম পেজে 10 নম্বরের মধ্যেই নিয়ে নেয়, কিন্তু টপ 3 পায়, মোটামুটি 80% ট্রাফিক পেয়ে ফেলে টপ 3 এখান থেকে। তো আমরা যখন টার্গেট করতেছি কত, আর্টিকেল 150, তো 150 যদি এরকম 70, 90, 120 এভারেজে নিই, আমরা যদি 50 ধরি এভারেজে, তারপর আমার চলে আসতেছে কত, 7500। 50টা করে যদি আমি নিতে পারি কেজি আর ফালাই, আমরা তো টার্গেট করবো কি 250 পর্যন্ত সার্চ ভলিউম টার্গেট করবো। তো আমি যদি সবচেয়ে কম ধরি 50, আমি একটা কিওয়ার্ড থেকে র্যাঙ্ক করে ফেললাম, যেহেতু আমি ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড নিচ্ছি, র্যাঙ্ক করা আমার জন্য ইজি হয়ে যাবে। র্যাঙ্ক করার পরে সিনিয়রিটি কি হবে, উপরে আমি থাকলাম টপ 3-তে। তো আমি যদি এবারে 50টা করে একটাতে ধরতে পারি, তাহলে আমার মোটামুটি একটা ভালো ভিজিটর চলে আসতেছে। তো এখন আমি যেটা দেখবো, আমার প্ল্যানিং, কন্টেন্ট প্ল্যানিং এর জন্য আমি যদি এখন কন্টেন্ট প্ল্যানিং করতে যাই, কন্টেন্ট রাইটিং করব, কিওয়ার্ড সবার কাছে আছে 500 কিওয়ার্ড সবার কাছে বলছিলাম যে টপিক টপিক আমি ওয়েবসাইটটা করব, আমার কাছে কত থাকতে হবে, 500। এইখান থেকে আমি নিব কত, প্রথমে 150 নিব প্রথম 3 মাসের জন্য, বাকি কিন্তু আর থেকে যাচ্ছে কত, 350। 150 পাবলিশ করার পরে আমি ওগুলো ধরবো, কিন্তু সবগুলোই কিন্তু আমার ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড। তো আমি যখন আমার কিওয়ার্ড রেজিস্টার ফাইলটা নিলাম, আমি এখান থেকে দৌড়ে 150 পর্যন্ত যাব, কিন্তু আমার কিওয়ার্ড তো থাকবে অনেক। যেমন এখানে আছে 180টা, একটা টাইটেল বাদ দিলে 179টা। তো আমি এখান থেকে 150 প্রথম করতেছি, এটার মধ্যে প্রবলেম আছে এখনো। প্রবলেম কি, ইয়ার আছে কিওয়ার্ডে। হ্যাঁ, এইগুলো আমাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে হবে। আমি মনে করলাম এখানে আমার 300 আছে, তো আমি যখন কেজিআরটা ফালাইলাম এবং কেজিআর দিয়ে এটাকে শর্ট করলাম, তখন আমি উপর থেকে 150 পর্যন্ত যাব। আমি মনে করতেছি এটা আমার কমপ্লিট করা ফাইল, কোনো প্রবলেম নাই। তাহলে আমি 150 3 মাসের জন্য প্ল্যানিং করব। তো সবার উপরের যেটা, আমি তো ওইটাই নিব আগে। সবার উপরটা মনে করলাম যেটা আমরা নিছি এখন, এই যেটা। তো এটা নিয়ে এখন আমি কন্টেন্ট প্ল্যানিং করব। তো কন্টেন্ট লেখার জন্য আমাকে এখন কি করতে হবে, কন্টেন্ট রাইটিং নিয়ে কার কি অভিমত, কে কি জানেন আপনি বলেন তো, কন্টেন্ট রাইটিংটা কি? কোনো কিছু বিষয় লেখা বা
আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন। স্যার কন্টেন্ট রাইটিং কোন আমরা যে ওয়েবসাইট করব স্যার ওই ওয়েবসাইটটা একটা র্যাঙ্কিং এর জন্য দেবো। হ্যাঁ। তো ওটা অবশ্যই রাইটলি আমার সেন্টেন্সগুলো তৈরি করে নিতে হবে এবং সেটা ওয়েবসাইটে অ্যাড করতে হবে। আপনি বলেন কন্টেন্ট রাইটিং বিষয়টা কি? কন্টেন্ট রাইটিং স্যার একটা জিনিস সম্পর্কে বিস্তারিত লেখা। আচ্ছা, তো কন্টেন্ট রাইটিং যে বিষয়টা আমরা আসলে লিখবো কিসের জন্য? আমরা টার্গেট করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই না? অ্যাফিলিয়েট মার্কেট, যেহেতু আমরা এসইও শিখতেছি, এটা 5 ভাবে ইনকাম করব, তার ভিতরে একটা হচ্ছে ওয়েবসাইট থেকে। তো আমরা ওয়েবসাইট টার্গেট করব অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা যে কন্টেন্টগুলো লিখবো এটা হবে কি অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য, তাই না? তো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? কন্টেন্ট রাইটিং হলো ওয়েব কন্টেন্ট পরিকল্পনা। আমি শুধু লিখবো তা না, লেখার আগে আমাকে পরিকল্পনা যে করব, এটা আমার কন্টেন্ট রাইটিং এর ভিতরে পড়তেছে। তারপর আমি লিখব এবং সম্পন্ন করার প্রক্রিয়া, আমি যে লিখতেছি একটা প্রসেসও থাকবে আমার। আমি শুধু লিখবো, কি লিখবো? আমার যদি কোনো প্ল্যানিং না থাকে আমি তো লিখতে পারবো না। সাধারণত ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যে আমি ডিজিটাল মার্কেটিং করব, জিনিসটা যে লিখতেছি একটা কন্টেন্ট, এটা হচ্ছে একটা মার্কেটিং কন্টেন্ট, তাই না? আমি কোনো একটা প্রোডাক্টের জন্য কিন্তু মার্কেটিং করতেছি, ওটা রিভিউ লিখতেছি। আমার মেন হচ্ছে কি, এটা আমি কন্টেন্ট মার্কেটিং করতেছি, এর জন্য আমার টাকা আসতেছে। কিছু বিক্রি করতেছি না, কিন্তু মার্কেটিং করতেছি কন্টেন্টের। এতে ব্লগ পোস্ট এবং নিবন্ধ লেখা, ভিডিও এবং পডকাস্টের স্ক্রিপ্ট, সেই সাথে নির্দিষ্ট প্ল্যাটফর্মের বিষয়বস্তু, যেমন টুইটারে টুইট ফর্ম অথবা রেডিটে টেক্সট পোস্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। যে এটা আসলে কন্টেন্ট রাইটিং করব, আমার ওয়েবসাইটের জন্য লিখবো, কিন্তু এটা আবার মার্কেটিং এর জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে লিখবো। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে ওয়েবসাইটের, ফেসবুকে পেজ থাকবে, টুইটারে থাকবে, পিন্টারেস্টে থাকবে, তাই না? ইনস্টাগ্রামে থাকবে। ওই জায়গাতে কিন্তু আমি কন্টেন্টগুলো পোস্ট করব। তো টোটাল যে সামগ্রিক প্ল্যানটা, এটা আমার কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়বে। শুধু আমি আর্টিকেল পোস্ট করলাম ওয়েবসাইটে, শেষ না। এটা নিয়ে আমার আরো প্ল্যানিং থাকবে না। এই কন্টেন্টটা আমি বিভিন্ন জায়গাতে আবার শেয়ার করবো। ওই জায়গাতে আবার কি লিখবো? আমি যদি এখান থেকে কপি করে দিয়ে দিই, তাহলে কিন্তু আবার প্ল্যাগারিজম আমাকে ধরবে, তাই না? যদি ভালো আমি সাকসেস পাই, তাহলে আমার এই কন্টেন্ট লিখলাম এবং এটা যে বিভিন্ন জায়গাতে পাবলিশ করবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটার জন্য আমাকে তখন প্ল্যানিং করতে হবে। এই টোটাল বিষয়টা যে প্রসেসটা আছে একদম শুরু থেকে, আমি পরিকল্পনা করছি, কিওয়ার্ড পাওয়ার পরে কিভাবে লিখবো পরিকল্পনা করলাম, এবং লেখার বিষয়ে যে প্রক্রিয়াগুলো আছে, ধাপগুলো ফলো করবো, করার পরে আবার এই কন্টেন্ট পাবলিশ করার পরে এটা আবার মার্কেটিং করবো আমি, যেহেতু আমার কন্টেন্ট, এটা A to Z আমাকে করতে হবে। কোথায় করবো, কোন সোশ্যাল মিডিয়াতে করবো, টোটাল বিষয়টা হচ্ছে আমার কন্টেন্ট রাইটিং। ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং কি সহজে যদি আমরা বলি, এটা একটা কি প্রসেস আমার ওয়েবসাইটে একটা টপিকের উপর লেখার জন্য। ঠিক আছে? একটা প্রসেস। এটা লেখার মধ্যে প্রসেসে কি থাকবে, আমার একটা পরিকল্পনা থাকবে এবং ওই বিষয়ে একটা ধাপ অনুসরণ করে আমি কি লিখবো কন্টেন্টটা। যখন বেশিরভাগ লোক কন্টেন্ট রাইটিং শোনে, তারা কি মনে করে একটা নিবন্ধন, মানে কন্টেন্ট মানে কি একটা রচনার মতো। আমি যদি বলি যে হ্যাঁ রিমোট নিয়ে লিখবো, তাহলে আমাদের চলে আসবে আমরা গরু রচনা আগে লিখছি, এটা নিয়ে ওইরকম টাইপের একটা লিখে ফেলি। এটাই তো হয়। যদি আমার টপিক হয় টিভি রিমোট, এটা নিয়ে আমি লিখতে চাই, তখন আপনি কি করবেন? আপনি তো বাংলাই ভাববেন, ইংলিশ বাদ দিলাম, বাংলায় ভাববেন। তখন আপনি কি নিবেন? আমরা গরু রচনা যেরকম লিখছি, গরুর 4টা পা 2টা, এরকমই তো আমরা বলবো প্রথমে যে হ্যাঁ রিমোটের মধ্যে এতগুলো বাটন আছে, এটা আছে, এটা আছে, এরকমই তো মাথায় আসবে। এটাই তো কন্টেন্ট, মানে কি আসবে? আমি যদি বলি টিভি রিমোট নিয়ে একটা আর্টিকেল লেখেন, আপনার মাথায় কি আসবে, কি লিখবেন প্রথমে? ভালো গুণাগুণটাই স্যার আমাদের লিখতে হবে, তা না হলে এটা মার্কেটিং হবে না। এর আবার ব্যতিক্রম কিছু দিলে সেটাকে উল্লেখ করতে হবে, তা নাহলে পরে এর জন্য ভালো স্যার, ভালো খারাপ দুটোই লেখা। এটাই না ফলো করতে হবে। আচ্ছা, এই প্রসেসটা আমরা দেখবো। আমরা যে কোনো একটা প্রোডাক্ট হাতে পাইলে আসলে আমরা একটা ফরম্যাট অনুসরণ করব। ওই ফরম্যাটটা প্রত্যেকটার জন্য সেম হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু আমরা করব, প্রত্যেকটার জন্য সেম হবে, এবং ফরম্যাটটা কি হবে এটা আমরা দেখবো আর কি। আচ্ছা, এখন আমরা যখন এটা করতেছি, একদম ভালো মতো লেখার গুরুত্বটা কি? ভালো মতো লিখলে আমার কি ট্রাফিক এনগেজমেন্ট হচ্ছে। আর যদি আমি জাস্ট আমার মতো করে লিখে যাই, তাহলে আমার মতোই থাকতে, আমার করতে ভালো লাগবে, আসলে ভিজিটরের ভালো লাগবে না। আর আমরা যেমন করবো, এই যে আর্টিকেল লিখতেছি, আসলে নর্মালি আমরা কি করব, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করবো। আমরা বলছিলাম যে এটা ইউটিউব চ্যানেলের জন্য করব, সেম যেই একটা ওয়েবসাইট বানাচ্ছে এটার জন্য একটা ইউটিউব চ্যানেল করব। তো আমার কন্টেন্ট রাইটিং ইউটিউবের জন্য একটা প্ল্যানিং থাকবে,
এই টিভি রিমোট দিয়ে আমি একটা কন্টেন্ট লিখবো আমার ওয়েবসাইটের জন্য, পাশাপাশি কিন্তু এটার জন্য একটা স্ক্রিপ্ট লিখবো, ভিডিও স্ক্রিপ্ট। কিসের জন্য? ইউটিউব চ্যানেলের জন্য। তারপর আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, আর ডেসক্রিপশনটা এরকম হতে হবে আমার ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে এটার সাথে পুরোপুরি মিললে চলবে না, একটু ব্যতিক্রম থাকতে হবে, কারণ দুইটাই কিন্তু সার্চ ইঞ্জিন। এটাও প্ল্যাগারিজম ধরবে, আমার ভিডিওটা ওইখানেও কিন্তু র্যাঙ্ক আসবে না যদি সেম হয়ে যায়, দুইটাই যদি সেম হয়। নর্মালি আমরা কি করি, ইউটিউবে একটা ভিডিও তৈরি করলাম, মোবাইল দিয়ে আমি টিভি রিমোটের একটা ভিডিও করলাম, করার পর এটা আমি পাবলিশ করে দিই, টাইটেল লিখে দিলাম টিভি রিমোট ভিডিও, নিচে লেখা দেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেষ। নর্মালি এরকম হয় না? আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি, আমরা কি যে স্ক্রিপ্ট লিখতে হবে, ডেসক্রিপশনের জন্য প্ল্যানিং, এগুলো মাথায় আসে? আলটিমেটলি কি হয়, যেমন আমাদের স্টুডেন্ট অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও তৈরি করতেছে, ওনাদের ভিডিওতে কমন একটা জিনিস, একটা বিষয় নিয়ে আগে একটা শ্যুট করে, করার পরে ওইটা আপলোড করে, আপলোড করার সময় বলে দেয় যে কি হতে পারে, ফান টাইম উইথ মাই কেয়ার্স, শেষ। আর নিচে বলে দেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম বলে দেয় না? যেহেতু আমরা এখন এসইও শিখতেছি, র্যাঙ্ক করার জন্য আমাদের কি দরকার, প্রসেসগুলো বুঝতে হবে না? আমাকে ইউটিউব ভিডিওটা অন পেজ করতে হবে না? এখন আমি অন পেজ কোথায় করব? আমার তো কোনো লেখাই নেই। এই যে ভিডিও কন্টেন্ট আমার লেখা আছে কোনো নাই, তাহলে আমার কি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে না? প্রপার যেটা বিষয়টা, আমাকে আগে ভিডিও তৈরি করার আগে একটা স্ক্রিপ্ট ফলো করতে হবে, আমি ভিডিওতে কি করব। আসলে আমার মনে চাইলো বিড়াল ওইখানে আছে, জাস্ট ভিডিও করে ছেড়ে দিলাম, একটা স্ক্রিপ্ট থাকলে আমার কি কি করতে হবে, কি কি করলে ভালো, যদি প্ল্যানিং করে নিই আগে, তাহলে আমি কন্টেন্টটা ঠিক মতো বানাতে পারবো সুন্দর মতো। এটা ভিডিওর জন্য হতে পারে, আমার ওয়েবসাইটে আর্টিকেলের জন্য হতে পারে, তাই না? তারপর হচ্ছে ডেসক্রিপশন, যে বিষয়টা, ভিডিও আমি পাবলিশ করব, তারপরে অন পেজের স্কিলটা আমি কাজে লাগাবো, কোথায় লাগাবো? ভিডিও ডেসক্রিপশনে, তাই না? রোবট যে আমারটা এটা অ্যানালাইজ করবে র্যাঙ্কিং এর জন্য, ওর জন্য তো আমাকে কিছু রাখতে হবে, তো আলটিমেটলি ওই ভিডিও তো র্যাঙ্ক ওরকম পাবে না, আমি আমার মতো দিয়ে দিলাম জাস্ট। তারপরে ধরেন আবার আছে কি ইমেল নিউজ লেটার্স। আমি সাকসেসফুল যখন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট দাঁড় করাবো, তখন আমার এখানে বিভিন্ন ইমেলের জন্য কন্টেন্ট লিখতে হবে। কেন লিখবো? কারণ আমার বিভিন্ন সাবস্ক্রাইবার আসবে, একটা লিস্ট বাড়বে। ট্রাফিক জেনারেটর একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইমেল নিউজ লেটার। তো আমার ওয়েবসাইটে আমি একটা ইমেল কালেকশনের বক্স রাখবো, যারা আমার এখানে পড়তে আসছে তারা যাতে আবার রিটেনশন করে, আবার ফিরে আসে, তাদের জন্য আমাকে কি করতে হবে? এটাও কিন্তু আমার কন্টেন্ট রাইটিং এর ভিতরেই পড়তেছে টোটাল বিষয়টা। আসলে আমি কন্টেন্ট বলতে কি বুঝাচ্ছি, যে গরু রচনা না শুধু, আসলে টোটাল প্রসেসটা আমাকে জানতে হবে। কন্টেন্ট রাইটিং এর ভিতরে এটাও পড়তেছে, ইমেল নিউজ লেটার। তারপরে কি বলতে, সোশ্যাল মিডিয়া পোস্ট, একটু আগে বললাম এই কন্টেন্টটা আমি মার্কেটিং করব, তাই না? এটার জন্য আমাকে কি লিখতে হচ্ছে, তা এটাও কন্টেন্ট রাইটিং এর ভিতর পড়ে। শুধু ওয়েবসাইটের জন্য মানে আর্টিকেল লিখতেছে এটা না, টোটাল এই প্রসেসগুলো পড়তেছে। রিভিউ আর্টিকেল, আমার তো ওয়েবসাইট লিখতেছি রিভিউ আর্টিকেল, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ লিখবো, মানি আর্টিকেলগুলো, তাই না? তারপর ল্যান্ডিং পেজ থাকতে পারে। ল্যান্ডিং পেজ কীরকম, আমি টুইটারে একটা পোস্ট করলাম, করার পর আমি একটা জায়গায় ল্যান্ড করাইতে যাচ্ছি, যে হ্যাঁ এরকম একটা অ্যাকশন টু প্ল্যান একটা পেজ রাখলাম, আমার এটা মেন পেজ, এইখান থেকে আবার বিভিন্ন আর্টিকেলগুলো আমি লিঙ্ক করে দিলাম মেন পেজ, ওইটা আমার ল্যান্ডিং একটা পেজ হিসেবে রাখলাম। তো টোটাল এই বিষয়গুলোর জন্য যা যা লিখতে হবে সকলগুলো কিছু পড়তেছে কি আর্টিকেলের ভিতরে। শুধু আমি যে কিওয়ার্ড যেটা পাইলাম একটু আগে দেখলাম, কিওয়ার্ড কোনটা, এইটা নিয়ে শুধু আর্টিকেল লিখে ফেললাম, আমার কন্টেন্ট রাইটিং শেষ হয়ে গেল না। কন্টেন্ট রাইটিং এর প্ল্যানিংটা পুরো বিষয়টা থাকবে এ টু জেড। তো আমি যদি আগে থেকে জানি এই কন্টেন্ট নিয়ে আমি কি কি প্ল্যানিং করব, তাহলে কিন্তু আমার প্ল্যানিংটা গোছানো থাকবে, সাজানো থাকবে, তাই না? আর যদি না থাকে, শুধু আমি আর্টিকেল একটা লিখলাম, পোস্ট করে দিলাম, সাজানো থাকলো না, হঠাৎ করে মনে হলো আমার তো এটা ফেসবুকে শেয়ার করা দরকার, সোশ্যাল সিগন্যাল আসবে, অথবা এখন টুইটারে আমার পোস্ট করা দরকার, যখন পোস্ট করতে যাব তখন কি হবে, আমি আর ভাষা খুঁজে পাবো না কি লিখবো, তখন আমি জাস্ট আমার কন্টেন্ট থেকে উপরে 2-3 লাইন কপি করে টাইটেলটা দিয়ে পোস্ট করে দিলাম। নর্মাল বিষয়টা এরকমই হয়। আর যারাদের আগে থেকে এটা প্ল্যানিং থাকে, আমি এটা নিয়ে আর্টিকেল লিখবো, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবো ওটা আমি আগে লিখে ফেললাম, তাহলে আমার একবারে কাজগুলো শেষ হয়ে গেল। আমি জাস্ট যখন পাবলিশ করতে যাব, আমি তখন জাস্ট করতে থাকবো, আমার আর কোনো তখন ভাবতে হচ্ছে না, আমার সকল কাজ এই ফ্রেজে শেষ। প্ল্যানিং করা, লিখা, কোন কোন বিষয়ে লেখা, সবকিছু আমার এখানে হয়ে যাচ্ছে।
তো আমরা কন্টেন্ট যেটা বুঝলাম যে রাইটিং করব, এটার মধ্যে শুধু ওয়েবসাইটের জন্য লিখবো তা না, এটা মার্কেটিং এর জন্য যা যা দরকার, চ্যানেল ইমেল মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, এটা ভিডিওর জন্য যদি আমি প্ল্যানিং করি যে হ্যাঁ আমার যে ওয়েবসাইটটা এটা রিলেটেড একটা ইউটিউব চ্যানেল আমি তৈরি করব, তখন ওইটাতেও কি লিখবো এটাও আমার এর ভিতরে ইনক্লুড থাকবে কন্টেন্ট রাইটিং এর প্রসেসের ভিতরে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনার আসতেছে ওয়েবসাইট আর্টিকেল। এবার আমি বুঝলাম যে আমার আসলে এই জায়গাতে করতে হবে, এখানকার জন্য এখানকার প্রত্যেকটা জায়গার আমি সিস্টেমগুলো বুঝলাম যে আমার এই জায়গাতে আর্টিকেলগুলো লিখতে হবে। তো আর্টিকেলগুলো লেখার জন্য প্রথমে চলে আসবে কি, এবার আমার ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখা, যেহেতু আমি ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড পাইছি, এখন আর্টিকেল লিখবো। কিভাবে লিখবো? কিওয়ার্ড তো আছেই, যেমন ওনার কাছে আসছে কত 180, ওয়েবসাইট ডোমেইন হোস্টিং নিল, তাই না? এখন কি করবো? এখন আর্টিকেল লিখতে হবে না? আর্টিকেল লেখার জন্য আমার মাথায় কি আসতে হবে? আর্টিকেল আমি প্ল্যানিং করলাম, তখন কি করব? আমি 2 টাইপের আর্টিকেল লিখবো আমার ওয়েবসাইটের জন্য। কয় টাইপ? 2 টাইপের। একটা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল, ওয়েবসাইটের মধ্যে ইনফরমেটিভ, বিভিন্ন হাউ টু, আসলে এই জিনিসটা কিভাবে করে, এটা কিভাবে চালায়, ঠিক আছে, হাউ টু টাইপের যত আছে, যেমন হোয়াট ইজ, এটা কি, রিমোটটা কিভাবে চালায়, মানুষকে এডুকেট করা টাইপের যে আর্টিকেলগুলো আছে, এগুলো হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। এখানে আমি শুধু আমার ইন্টেনশন থাকবে শুধু আমি তাকে ইনফরমেশন দিয়ে যাব। এই ধরনের সাইটগুলো আপনারা কি গুগল বা সার্চ ইঞ্জিনগুলো বেশি লাইক করে, পছন্দ করে, তাদের র্যাঙ্কিংগুলো বেশি দেয়। আরেক টাইপের আর্টিকেল হচ্ছে কি বাইং অথবা মানি আর্টিকেল, যেটা থেকে অ্যাকচুয়ালি আমি প্ল্যানিং করতে টাকা ইনকাম করব। এই যে এখানে কিওয়ার্ড রিসার্চ যে ফাইলটা আমরা পাইলাম 150, এই 150 কি বাইং কিওয়ার্ড আমরা নিছি, তাই না? ইনফরমেটিভ এখানে না, ইনফরমেটিভ আলাদা। তো ইনফরমেটিভ আর্টিকেলগুলো আর বাইং আর্টিকেলগুলো আমরা যখন লিখবো, প্ল্যানিং করব, সবচেয়ে ভালো হয় 70-30 করা। ইনফরমেটিভ থাকবে 70% আর মানি আর্টিকেল থাকবে 30%। যার ওয়েবসাইট এরকম করে, অথবা 60-40, 40-60 এরকম যারা করে, তাদের ওয়েবসাইটগুলো লং টার্ম সার্চ ইঞ্জিন উপর থাকে। একবার যদি র্যাঙ্কিং নিতে পারে, সহজে তাকে বিট করতে পারে না অন্য কেউ, কারণ সার্চ ইঞ্জিন যেটা পছন্দ করে এটা অলরেডি ওনার সাইডে আছে। অন্য একটা সাইট প্রথমে এসে যদি উনি বাইং কিওয়ার্ড বেশি করে ফেলে এবং ইনফরমেটিভ কম থাকে, তাহলে লং টার্ম টিকতে পারে না, তাকে আউটরেঙ্ক করা যায়। যেমন আমি এখন টার্গেট করতেছি যে সাইটগুলো, এই 10টা সাইট এই কিওয়ার্ডে, তো আমি তখন দেখবো যে আসলে এই 10টা সাইট যদি সবাই এরকম 30%-70% ফলো করে থাকে, অল ইন টাইটেলে থাকতো, তাহলে আমি এই কিওয়ার্ডটা ধরতাম না, কারণ আমার তখন এটা আসতোই না কেজিআরে। যদি সবাই অল ইন টাইটেলে করতো, তাহলে তো এটা আমার কেজিআরে 0 আসতো না, আসতো, তাহলে তো আমি আগে থেকে বাদ দিয়ে দিতাম। তো আমি এখন যে কিওয়ার্ডগুলো পাইছি এরকম নাই, আমার কম্পিটিটর ওরকম নাই যারা অল ইন টাইটেলে করছে, তাই না? এবং তাদের যেই রেশিওটা 30 এবং 70, এটাও এরকম পাবো না, কারণ উনি তো এটা নিয়ে টার্গেটই করে নাই, তো এটা নিয়ে ওনার নাই, হয়তো রেলিভেন্ট কিওয়ার্ড হিসেবে উনি র্যাঙ্কিংয়ে চলে আসছে। এখন বর্তমানে একটা গ্যাপ আছে আমার জন্য, একটা লো ফুল খুঁজে পাইছি আমি। তো এখন আমি যখন টার্গেট করব, প্ল্যানিং করব, তখন আমার থাকতে হবে কি ইনফরমেটিভ আর্টিকেল কত 70% অথবা 60%, অ্যাটলিস্ট 60%। 100টা আর্টিকেল পোস্ট করলে 60টা থাকতে হবে ইনফরমেটিভ আর্টিকেল। এখানে আমার কোনো ইন্টেনশন থাকবে না ইনকাম করব, এখানে শুধু আমি ইনফরমেশন দিয়ে যাব, কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে দিব না। আর 40% আমি বাইং আর্টিকেল দিব, এখানে আমি প্রোডাক্টের রিভিউ দিলাম, যেমন বেস্ট টিভি রিমোট দিয়ে 10টা নিলাম, 10টা ব্র্যান্ড অথবা 10 ধরনের কোম্পানির দিলাম, ওইগুলোর প্রত্যেকটার আবার অ্যাফিলিয়েট লিঙ্ক করে দিলাম। এরকম রাখবো 40টা, তাহলে এরকম যার ওয়েবসাইটটা থাকবে সে লং টার্ম ইনকাম করতে পারবে। এবং যখন বিক্রি করতে যাবে ওয়েবসাইটটা, তখন মোটামুটি 4-5 বছরের ইনকাম মানে রেশিও দিয়ে বিক্রি করতে পারবে। কারণ যখন কিনে একজন ক্লায়েন্ট ওয়েবসাইটটা, তখন ওনারা এটা দেখে আসলে বাইং এবং ইনফরমেটিভ কিওয়ার্ডটা কিরকম আছে ওয়েবসাইটে। যদি দেখেন না উনি সব শুধু ইনকাম করার জন্য সাইটটা বানাইছে এবং এটা লং টার্ম, তখন টিকবে না। গুগল বছরে 2বার আপডেট দেয়, কোর আপডেট,
এবং কোন কোন সময় 3-4 বারও দিয়ে দেয় এক এক সময়। তো যারা এরকম বেশি টাকা ইনকামের জন্য কি করে, যেমন নর্মালি আমাদের সমাজে যারা বেশি টাকার পিছনে ছুটে মাঝে মাঝে ধরা খায় না, কারণ টাকার পিছনে ছুটতে গেলে সবসময় সৎ পথে তো টাকা ইনকাম বেশি করা যায় না, ব্যালেন্সে চলে যায়। তো এরকমই যখন আপনি এরকম করবেন যে না শুধু আমি টাকা ইনকামের জন্য আর্টিকেল লিখবো, তখন আপনারটা এটা পেনাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখবে যে না আসলে এটা ইউজারের জন্য ততটা সুবিধা না। সার্চ ইঞ্জিন কিন্তু ইউজারের কথা বেশি চিন্তা করে। ইউজার না থাকলে তো ওনাদের ব্যবসা হবে না, হবে? ওনাদের ব্যবসাটা আসলে মিলনি কি সার্চ ইঞ্জিনগুলোর ইউজার ভিত্তিক না? ইউজারের জন্য সবচেয়ে ভালো যেটা ওইটা করবে না সার্চ ইঞ্জিন, না আমার জন্য ভালো করবে, আমি টাকা বেশি কামাইতে পারবো এটা করবে? ইউজারের জন্য করবে না। ইউজারের জন্য সবচেয়ে ভালো কি ইনফরমেশন, যেই সাইটগুলো বেশি ইনফরমেশন শেয়ার করে এগুলো তার চোখে ভালো, এগুলোকে বেশি র্যাঙ্কিংয়ে রাখবে। আপডেটে এটাই করে। আগে এরকম হইতো জাস্ট কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং হইতো, এটা আরও আপনার কি 8-10 বছর আগের কথা। তখন জাস্ট কিওয়ার্ডগুলো বেস হইলে চলো, আমি একটা কিওয়ার্ড লিখলাম, একটা র্যাঙ্ক করলাম, কিওয়ার্ডগুলো জাস্ট জায়গায় জায়গায় স্টাফিং করে দিলাম, বসাই দিলাম, আমি র্যাঙ্কিংয়ে চলে যাইতাম। কিন্তু এখন আপডেট হয়ে কম্পিটিশন এরকম হয়েছে যে না এখন এটা করলে আর হচ্ছে না, এটা করলে সাইট একদম ডাউনে চলে যাবে। তো আমি সাইডে করার জন্য কি কয় টাইপের আর্টিকেল লিখবো, টার্গেট করবো এখন আমি 2 টাইপের কন্টেন্ট লিখবো, 2 টাইপের। তো নর্মালি আমি আগে জাস্ট কিওয়ার্ড রিসার্চ যখন করছি, আমি কি একবারও ইনফরমেটিভ আর্টিকেল রিসার্চ করছি এই পর্যন্ত? তার মানে আমার প্রসেসে এখনো ভুল আছে, আছে না? আমি শুধু টাকা ইনকাম হবে এই জাতীয় কন্টেন্ট নিয়ে এখন এই পর্যন্ত ভাবতেছি। তো এখন কন্টেন্ট রাইটিং প্রসেসে আমি এসে দেখলাম কি আসলে না, এটা যদি আমি করি তাহলে আলটিমেটলি আমি গেইনার হতে পারতেছি না, আর আসলে এটার জন্য কি ক্ষতিকর আমার জন্য। তো আমি 60-40 করতে পারি, এটাও রিস্কি হয়ে যায়। সবচেয়ে ভালো 70-30, 100টা লিখলে 70টা লিখবো কি ইনফরমেটিভ আর্টিকেল, আর 30টা লিখবো বাইং আর্টিকেল। ঠিক আছে, ওকে। এখন আমি কত ওয়ার্ডে লিখবো আর্টিকেল লিখবো, লিখতে বসবো, আগে আমি জানতে হবে না আসলে আমি কত ওয়ার্ডে লিখবো। আচ্ছা, এখন এটা বেরি করবে। নর্মাল আমরা যখন বাইং কিওয়ার্ড করবো ওইটা আলাদা হিসাব, ইনফরমেটিভ আর্টিকেল করবো ওইটা আলাদা হিসাব। ঠিক আছে, তো ইনফরমেটিভ আর্টিকেলে একটা নতুন সাইডে বেশিরভাগ বিষয়বস্তুর জন্য আমি কিওয়ার্ড গোল্ডেন রেশিও যেটা বলছিলাম ফ্রেশ, এটা আপনাদের আগে কি ফলো করবেন। তো যদি ওইটা ফলো করেন ইনফরমেটিভের জন্য 1000 ওয়ার্ড হলেই আপনাদের জন্য প্রথমে যথেষ্ট হবে। 1000 প্রথম যেমন আমরা প্রথম বলছিলাম যে এখানে আমাদের রুলস আছে, আপনারা যারা শিখবেন প্রথম বেসিক 60টা গিগ করে ফেলবেন, তারপরে এটাকে মার্কেটের যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেখে এটাকে ইমপ্রুভ করবেন, তাই না? তো প্রথমে আমি 1000 টার্গেট করবো ফার্স্টে, এটা পাবলিশ করে দেবো, অন পেজ করবো, আপ পেজ করবো, তারপরে মার্কেটের অবস্থা বুঝে এটাকে আমি বাড়াবো। কারণ আমার তো প্রথমে এত লেখার অভিজ্ঞতা নাই, আছে। আমি যেহেতু কেজি একটা ফলো করতেছি, আমি প্রথমে 1000 যদি করি তারপর আমি রেজাল্টে চলে আসবো, কারণ অ্যাকচুয়াল কম্পিটিটর নাই আমার, অল ইন টাইটেল নাই, তো আমারটা রেলিভেন্ট হয়ে যাচ্ছে। আমি প্রথমে 1000 পাবলিশ করবো ইনফরমেটিভের জন্য, যেহেতু আমার 70% বা 60% টার্গেট করছে, আমার অনেক লিখতে হবে, 60টাই লিখতে হবে 100টা থেকে, তাই না? তখন আমি করবো কি 1000 ওয়ার্ড দিয়ে শুরু করবো প্রথমে, তারপর দেখবো সার্চ ইঞ্জিনে সবকিছু করার পরও যদি না আসে তাহলে আমি এটাতে কিছু অ্যাড করব। ট্রাফিক আসতে শুরু করলো, র্যাঙ্কিং আসা শুরু করলো, তারপরে আমি আস্তে আস্তে অ্যাড করবো 1200 বা 1500, তারপরে দেখে দেখে করবো ইনফরমেটিভের জন্য এটা। আর যেটা বলছিলাম মানি আর্টিকেলের জন্য কত 3000 টার্গেট করতে, কারণ 10টা যদি আমি ব্র্যান্ড নেই, একটার জন্য 300 ওয়ার্ড করে যদি লিখি তাহলে 3000 চলে আসে, তাই না? যারা নর্মালি করে, যেমন আমরা যারা দেখতেছি, আমরা যখন টার্গেট করি কোনো একটা বাইং কিওয়ার্ড লিখে, আমি যদি এখানে লিখি বেস্ট স্পিকার বা ব্লুটুথ স্পিকার, এটা লিখে যখন সার্চ করি, যারা ওয়েবসাইটগুলো আসতেছে, যে ওয়েবসাইটগুলো, তারা দেখবেন ওয়ার্ড কাউন্ট গুণে তারা 4000 উপরে টার্গেট করছে, 4000-5000 এরকম করে। যদি দেখে যে এক্সিস্টিং যারা 4000 করছে অলরেডি 5000 করে ফেলে, তো তখন 3000-এরটা বাড়াইতে হয় আর কি। কন্টেন্ট আসলে আমি দেখবো যে আমার টপ 10 যারা আছে তাদের এভারেজ কত, টপ 10 এর এভারেজ। আমি যদি এটাকে কন্টেন্ট প্ল্যানিং করি, ঠিক আছে, এটাকে যদি কন্টেন্ট প্ল্যানিং করি, এটা এভারেজটা কত আমি এটা দেখতে পারবো।
আমরা আগেই বলছি কাজের জন্য যদি আমরা বিভিন্ন টুলসের হেল্প নিই তাহলে আমাকে ম্যানুয়ালি চেক করতে হচ্ছে না, 10টাকে প্রত্যেকটা আমাকে যে যে দেখতে হচ্ছে না, বিভিন্ন টুলস আমাকে বলে দিচ্ছে, তাই না? তো আমরা প্রথম অবস্থায় দেখবো, প্রত্যেকটা যাব, আমাকে তো এটা লেখার জন্য স্টাডিও করতে হবে। আমি তো এই বিষয় সম্পর্কে জানি না, যদি আমি বেস্ট ব্লুটুথ স্পিকার লিখবো আমি ভাবতেছি, আমার তো নলেজ কম। আমার প্রথম স্টেপ হবে কি এগুলো স্টাডি করা, প্রত্যেকটা যাওয়া কি কি লিখছে এগুলো আমার জানা, তাই না? আমি প্রত্যেকটাতে গেলেই কিন্তু ম্যানুয়ালি দেখতে পাচ্ছি আসলে কত কত ওয়ার্ড ওনারা টার্গেট করছে। তো আমাকে এখানে বলে দিচ্ছে এভারেজ ওয়ার্ড কাউন্ট কত 2600। তো আমি যদি প্রথমে 3000 টার্গেট করি তাহলে আমার জন্য হয়ে যাচ্ছে, তাই না? এই কিওয়ার্ডটাতে যদি আমি এভারেজ পাচ্ছি কত 10টা, আমি যদি যাই প্রত্যেকটাতে গেলে এবার যাবো প্রতিটাতে ওইভাবে ওপেন করবো, করার পরে উনি যে ওয়ার্ডগুলো লিখছে এই ওয়ার্ডগুলো জাস্ট দেখার জন্য কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাব। এবার শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাব, যাওয়ার পরে শেষের আর্টিকেলটা কোথায় আছে এটা দেখব, এই পর্যন্ত। এটাকে নিয়ে আমি কি করব, ওয়ার্ডে চলে যাব, অথবা গুগল ডক হতে পারে। আপনারা একটা যে কোনো একটা শিটের মধ্যে যাবেন, যে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, কি দেখতেছি আমরা, ওয়ার্ড কাউন্ট। আমি যখন এখানে এটা পেস্ট করে দিচ্ছি, টোটালটা পেস্ট হলে আমার নিচে কি এটার নাম্বারটা দেখাবে না, কতগুলো ওয়ার্ড আছে, ইজিলি বোঝার জন্য। যে আমি ম্যানুয়ালি যে 10টা সাইট দেখি আমার টপ 10 কম্পিটিটর ওনারা কত কত ওয়ার্ড লিখছে, ঠিক আছে? তখন এটা দেওয়ার পরে আমাকে কি মাইক্রোসফট ওয়ার্ডে আমাকে বলে দিবে টোটাল আসলে কতগুলো ওয়ার্ড আছে এখানে। যেহেতু লেখা অনেক বেশি, একটু সময় নিবে আর কি বলতে, যে হ্যাঁ আসলে কতগুলো ওয়ার্ড আছে। এখানে দেখাচ্ছে কত 4080। এই যে এখানে দেখেন, এই যে পোর্শনটা সবার নিচে দেখাচ্ছে না, টোটাল উনি 4080টা ওয়ার্ড এখানে টার্গেট করছে। এর ভিতরে আবার অনেক কিছু থাকবে অ্যাড, আমি যেহেতু করছি এর ভিতরে অপার সঙ্গে কিছু আর থাকতে পারে, যেমন অ্যাডসেন্সের টেক্সট গুলো কপি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো অনেক কিছু বাদ যাবে এখান থেকে, আমি চাইলে বাদ দিতে। তবে একটা রাফ আইডিয়া পেলাম যে আসলে উনি 3000-এর উপর টার্গেট করছে, তো ওইগুলো হয়তো মিলে 500 বাদ যেতে পারে। কিন্তু যদি অ্যাভারেজ করা হয় 10টা, যেমন 4000 উনি লিখছে, 3000 উনি লিখছে 2500, 10টা মিলাইয়া যে নাম্বারটা আসবে এটা 10 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ আসবে 2600। তো আমি যখন 3000 করি আমি অ্যাভারেজের উপরে আসি, পাবলিশ করে দিলাম। তারপর যদি র্যাঙ্কিং না আসে তারপর আস্তে আস্তে বাড়াবো 3500, 4000, যদি 4000ও না আসে 5000 করে ফেলবো আস্তে আস্তে। তো আমি প্রথমে টার্গেট রাখলাম কত দেখে, অ্যাভারেজ করে 2600 প্লাস অ্যাভারেজ 10টা এইভাবে লিখবো নাম্বার লিখে আমি দেখলাম কত ওয়ার্ডে লিখবো। আমার বুঝতে হবে না আগে, আমি তো লিখতেছি, লেখার আগে প্ল্যানিংটা দরকার, কত ওয়ার্ডে লিখবো এই যে এটা দিয়ে। তো সেম সিস্টেমে আমরা যে কিওয়ার্ডটা নিলাম একটু আগে, এটা নিলাম না, এইটা দিয়ে আমি আবার সেম সিস্টেম সার্চ করবো, যেহেতু আমার এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। এইটা দিয়ে আসলে কত আছে আমার এটা দেখতে হবে। এটা দিয়ে আমি গুগলে এভাবে চলে যাব, যে আবার এটা দিয়ে সার্চ করব টপ 10 কম্পিটিটর, ওনাদের আসলে কতগুলো ওয়ার্ড টার্গেট করছে, এভারেজ করে আমি কত ওয়ার্ডে লিখবো এটা হচ্ছে এভাবে আমি নির্ণয় করব। জাস্ট আমার মনে হলো এখানে আমি 600 ওয়ার্ড লিখবো, 1200 ওয়ার্ড লিখবো, তাহলে হবে না। তাহলে আলটিমেটলি আমার উদ্দেশ্য ফিল আপ হবে না। আমার উদ্দেশ্য প্রথম পেজে যাওয়া, প্রথম পেজে যেতে পারতেছি না, কারণ আমি দৌড় দিচ্ছি 3 জনের সাথেই, আমি 4 নাম্বার জন দৌড় দিচ্ছি, ওনারা দৌড়িতেছে 1.5 কিলোমিটার গতিতে, আমি আমার মন চাইলেও 1 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছি, তাহলে কি আমি আসলে ওনাদের পিছনে পালাইতে পারবো? তাই না? ওনারা যদি 1.5 কিলোমিটার গতিতে দৌড়ায় তাহলে আমি জেতার জন্য অবশ্যই আমাকে 1.5 কিলোমিটারের বেশি দৌড় দিতে হবে। আগে ওনাদের স্পিডটা আমার বুঝতে হবে না, জাস্ট ওনাদের স্পিড দেখলাম না, আমি আমার মতো দৌড়াচ্ছি, তাহলে তো হবে না। তাহলে কি র্যাঙ্কিং আসবে? তো এই ভুলটাই ম্যাক্সিমাম যারা সাইট করে তারা এরকম করে। আমার ইচ্ছা হলো আমি লিখে ফেললাম, আসলে প্ল্যানিং করলাম না। আমি যেটা বলছিলাম কন্টেন্ট রাইটিংয়ে হচ্ছে প্ল্যানিংটা একটা বড় বিষয়, যে আমি প্ল্যানিং করবো আসলে কত ওয়ার্ডের হচ্ছে। তো এটাকে আমার প্রত্যেকটা এরকম দেখতে হবে, এটা হচ্ছে প্রসেস। প্রত্যেকটাতে যাব, যে দেখবো আসলে কত ওয়ার্ড টার্গেট করছে। তো এখানে আমাকে একটা টুল বলে দিচ্ছে এখানে কত হচ্ছে 1100।
তার মানে আমি এটাতে যদি 1500 টার্গেট করি আমার জন্য ইনাফ। তাহলে এটার জন্য আমার প্রথমেই 3000 টার্গেট করতে হচ্ছে না। 3000টা হচ্ছে একটা কি স্ট্যান্ডার্ড বললাম, যে নর্মালি বড় বড় যারা আছে তারা এরকম টার্গেট করে। তো আমাকে এখানে এভারেজে আসতেছে 1100, আমি 1500 করলাম টার্গেট প্রথম অবস্থায়। পরবর্তীতে যদি আমার আশানুরূপ রেজাল্ট না আসে তারপর আমি কন্টেন্ট বাড়াবো। ঠিক আছে, এরকম ভাবে আমার প্রত্যেকটা দেখতে হবে যে আসলে কিরকম হচ্ছে। এখন আমি যেই টুল দিয়ে দেখতেছি এটা হচ্ছে পেইড টুল, এটার নাম হচ্ছে ফ্রেজ। যারা কন্টেন্ট রাইটিং করে আর কি প্রফেশনালি, তারা এই টুলগুলো ইউজ করে। এই টুলগুলোর কাজগুলো কি আমরা আগেই বলছি, টুলসগুলো আমার কাজগুলো সুবিধা করে দেয়, আমাকে ম্যানুয়ালি সার্চ করতে হচ্ছে না, তাই না? তো এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এ আপনাকে হেল্প করবে। আপনি কি লিখবেন, আপনার প্ল্যানিংটা সহজ করে দিবে, আপনার কম্পিটিটর এভারেজ করবে, ওনারা কি কি করতেছে সবকিছু করে দিবে। এটার যেমন বিভিন্ন প্ল্যানিং আছে, এটা ফ্রিতে না। যাদের বাজেট আছে তারা ওইভাবে এটার হেল্প নিতে পারেন, আর না থাকলে এভাবে ম্যানুয়ালি করতে হবে। প্রত্যেকটা যে 10টার নাম্বার আমি এক জায়গায় লিখবো, তারপর এটা এভারেজ করে নেব, এই কাজটা হয়ে যাচ্ছে। আপনাদের প্রথম বাজেট থাকবেই না, কিন্তু তারপর আমি বলছি আমি প্রত্যেকটা কাজের ফ্রি এবং পেড দুইটা অপশনই দেখাচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে এটা হেল্প হয়। তো ফ্রিতে ইজিলি আমি করতে পারতেছি। আমি ওয়ার্ডে যাব, এভাবে নাম্বার লিখবো যে হ্যাঁ 1 নম্বর ওয়েবসাইটে এত আছে, 2 নম্বর ওয়েবসাইটে এত আছে, 3 নম্বর ওয়েবসাইটে এত আছে। তখন 10টাকে আমি এভারেজ করে আমার নাম্বারটা চলে আসতেছে। হয়তো আমার এর জন্য 5 মিনিট সময় লাগবে, আর যদি টুল ইউজ করা হয় তাহলে আমি কি কয়েক সেকেন্ডে পেয়ে যাচ্ছি, জিনিসটা ইজিলি পাচ্ছি। তো এখন আমি যেটা বলছিলাম যে হ্যাঁ আমি কত টার্গেট করব, হাউ মেনি ওয়ার্ডস শুড দ্য কন্টেন্ট বি, কত ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, এটা কিভাবে বের করবো, এটা কি আমি বুঝতে পারছি? আপনি বুঝতে পারছেন? আমি কত ওয়ার্ডে লিখবো এই কিওয়ার্ড দিয়ে, আমি তো কিওয়ার্ড পাইছি, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড পাইছি। এখন আমি কন্টেন্ট লিখবো, কত ওয়ার্ডে লিখবো? হ্যাঁ, প্রথম পেজে যে 10টা আর্টিকেল আছে এটার এভারেজ কত এটা দেখবো। আসলে আমি দেখবো না যে একটার কত আছে একটার কত আছে, আমি এভারেজ করবো। এভারেজ করে আমি ওই এভারেজে যা আছে এর চেয়ে বেশি লিখবো। উনি যদি 1000 করে আমি 1500 লিখবো, মানে 500 বাড়াই লিখবো। এভারেজের থেকে আমি 500 বেশি টার্গেট করবো। উনি হয়তো একজন 5000 করে ফেলছে, আমি ওইটা প্রথম দেখবো না। প্রথম আমার টার্গেট হচ্ছে কি, প্রথম পেজে যাওয়া। ফার্স্ট টার্গেট প্রথম পেজ, আমি প্রথমে 1 নম্বরে টার্গেট করবো না, প্রথম আমি প্রথম পেজে যাওয়ার জন্য টার্গেট করবো। এভারেজে আমি প্রথম পেজে যেতে পারবো। আর যদি এটা দিয়ে আমি 1 নম্বর চলে যেতে গেলাম, নয়তো পরে আমি আস্তে আস্তে অ্যাড করবো। যেহেতু আমি এখন মাত্র শুরু করতেছি, আমার বেশি লেখারও তো ক্যাপাবিলিটি নাই। আমি যখন আজকে শুরু করলাম ডে 1, 1 মাস পরে 2 মাস, যেহেতু 3 মাস আমাকে লিখতে হবে, 3 মাস পরে আর এখনকার আমি দুজনের মধ্যে একটা হিউজ তফাৎ হবে না এক্সপিরিয়েন্সের ব্যাপারে। লিখতে লিখতে আমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তখন কিন্তু আমি এটাকে যখন ইম্প্রোভাইজ করবো, যেমন আমরা বলতেছি প্রথমে 7টা গিগ আমরা খুলে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু আপনি এটাকে কি করতেছেন, আরো আই ক্যাচিং ব্যানার দিচ্ছেন, বাইরের রিকমেন্ড বুঝে বুঝে এটাকে ইমপ্রুভ করতেছেন। তখন কিন্তু আপনি বুঝে যাবেন আসলে তখন আপনি কন্টেন্টগুলো করতেছেন, ওনারা কি দিচ্ছে, ওনারা নতুন নতুন কি অ্যাড করতেছে, মার্কেটে এখন নতুন কি ট্রেন্ড আসলো, কোন প্রোডাক্টটা আসলো, এটা পরবর্তীতে আপনি আরো এটা ইমপ্রুভ করবেন। সেম ওই ফাইবার বা এসইও ক্লার্কের গিগের যেই ফরম্যাটটা, এটা কিন্তু আমরা এখানে করব। প্রথমে আমরা বেসিক ভাবে করে ফেলতেছি, যে একটা এভারেজ দেখে 500 করে ফেলতেছি, তারপর আমরা বেশি করতেছি। এভাবে আমরা করবো কি, কত ওয়ার্ড আমি লিখবো। এখন আমি পেয়ে গেলাম কি, এই কিওয়ার্ডে আমি 1500 ওয়ার্ড লিখবো, তাই না? এটা আমি নাম্বার পেয়ে গেলাম যে কন্টেন্ট লিখবো কত, 1500 ওয়ার্ড। আচ্ছা, এটা আমার হাতে চলে আসলো। তারপরে আমি কি করব, এখন হচ্ছে আমার রিসার্চ ফ্রেশ। এই যে আমি রিসার্চ করতেছি, কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি যে 1500 ওয়ার্ড। তখন আমি লিখবো, এটা একটা নোট ডাউন করবো যে হ্যাঁ এই কিওয়ার্ড আমাকে লিখতে হবে 1500 ওয়ার্ডের আর্টিকেল। এখন কি করব, রিসার্চ ফ্রেজ শেষ, এখন যাব আউটলাইন ফ্রেজ। এখনো কিন্তু আমি লিখবো না, লেখা কিন্তু এখন আমি শুরু করিনি, করছি। এখন যাব আউটলাইন ফ্রেজ। আউটলাইন ফ্রেজে কি করব, আমার এই যে কিওয়ার্ডটার মধ্যে আমি কয়টা প্রোডাক্ট দিব, 10টা প্রোডাক্ট। এই কিওয়ার্ডগুলো যেগুলো টার্গেট করছি কয়টা লিখবো, 10টা প্রোডাক্ট। 10টা প্রোডাক্ট কি আমার হাতে আছে? হাতে তো নাই। তখন আমি কি করব, আমি 10টা প্রোডাক্ট আসলে লিখবো। ধরেন এটা হচ্ছে আমার সেই ফাইলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন ফাইল। আমি এখানে লিখবো যে আমার হ্যাঁ এটা হচ্ছে কিওয়ার্ড, আমার হচ্ছে মেন কিওয়ার্ড।
ফাইলটা যেটা করতেছি এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। আমি এখানে লিখবো কি এসইও টাইটেল, একটা এসইও টাইটেল থাকবে আমার, একটা হচ্ছে আর্টিকেল টাইটেল থাকবে, আর্টিকেল টাইটেল আউটলাইন করা। আসলে আমি কি কি করব, এসইও টাইটেলের পরে হবে এসইও ডেসক্রিপশন, যেটাকে আমরা মেটা ডেসক্রিপশন বলি আর কি। তো আমি এসইও লিখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা যখন লিখবো আমরা কন্টেন্ট তখন এটা জিনিসটা দেখতে পারবেন। আসলে এই ডেসক্রিপশনটা এসইও এর জন্য আমাকে হেল্প করবে। তো এসইও ডেসক্রিপশন, ওকে। এখন হচ্ছে এখান থেকে শুরু হবে আমার আর্টিকেলের জন্য কাজ। উপরে পাঠ গেল, এখন আমি আর্টিকেলের টাইটেলটা করব। যেহেতু আমার টাইটেল হচ্ছে কি কিওয়ার্ড হচ্ছে এটা, আমি এটাকে সরাসরি এখানে বসালাম। বসানোর পরে এই টাইটেলটা কি হওয়া উচিত, কোন টাইটেলটা ভালো দেওয়া উচিত, এটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ কিভাবে করব, সেম ভাবে টপ 10 কম্পিটিটর আমার কি কি আর্টিকেল এটা টার্গেট করছে এটার জন্য টাইটেলে। সবাই এখানে আমি যেহেতু দেখছি টাইটেল রাখে নাই, আমি তাও টাইটেল দেখব। আমি তো এটা একটা জিনিস শিওর, ওনারা কেউ টাইটেলে কিওয়ার্ডটা রাখে নাই, এটা শিওর না? এটা শিওর না? আসলে আমি এখন দেখব। তো উনি কি বলছে, হাউ টু রিমুভ রাস্ট ফ্রম টুলস, রিমুভ রাস্ট ফ্রম হ্যান্ড টুলস, দ্য বেস্ট ওয়ে টু রিমুভ রাস্ট ফ্রম টুলস। আচ্ছা, হাউ টু ক্লিন, হাউ টু রিমুভ রাস্ট, এগুলো দেখে আমি একটা লিখবো। এখন আমি কি দিতে পারি, ওই যে ওইটা যেমন দ্য বেস্ট ওয়ে যেটা বলছিল, দ্য বেস্ট ওয়ে টু রিমুভ রাস্ট ফ্রম হ্যান্ড টুলস, এটা মোটামুটি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো। এই বিষয়টা আপনারা দেখবেন আসলে কোনটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় টাইটেলটা ইউজ করার জন্য। ঠিক আছে, লাস্টে নর্মালি আর্টিকেল আপনারা কি করে দিবেন, মাসের নামটা দিয়ে দিবেন। যেমন এটা কি মাস, নভেম্বর, নভেম্বর 2021। তাহলে এটা সার্চ ইঞ্জিনের কাছে মনে হবে যে এটা যেহেতু এই মাসের দিচ্ছে, এই মাসের জন্য এটা অনেক ভালো। ডিসেম্বরে নভেম্বর শেষ আজকে, তখন আমি পরের মাসে গিয়ে এটা টাইটেলে এটা চেঞ্জ করে দেব, ডিসেম্বর দিয়ে দিব। কত চেঞ্জ করা যাবে স্যার? প্রতি মাসে চেঞ্জ করবো। আমার প্রতি মাসের একটা শিডিউল ওয়ার্ক থাকবে। আমরা একটা ওয়েবসাইট দেখছিলাম যে 12 মাসের কন্টেন্ট প্ল্যানিং করছে, 12 মাস কাজ করছে, তারপরে আর কোনো কন্টেন্ট দেয় নাই। 12 মাসের পরে আসলে উনি কি করবে, উনি প্রতি মাসে একবার ওনার ওয়েবসাইটে যাবে, টাইটেলটা চেঞ্জ করে দেবে। যেমন নর্মালি আমি যে সাইটগুলো সেল করি ওনাদের বলে দেই, সেল করার পরে বলে দিই আপনি মাসে একবার অন্তত টাইটেলটা চেঞ্জ করবেন। এটা র্যাঙ্কিং এর জন্য কাজ করে, ওই মাসের জন্য। যেমন আমার এটা যদি আজকে হয় 28 তারিখ, আমি 29 তারিখে চেঞ্জ করবো, একদিন আগে চেঞ্জ করে ফেলবো এটা। তাহলে আমার ওই মাসের জন্য ফ্রেশ কন্টেন্ট পাবে, সার্চ ইঞ্জিন দেখবে এটা এই মাসের জন্যই করা স্পেশালি। আর যদি আমি কোনো না দেই তাহলে রেলিভেন্ট খুঁজে পাবে না মাসের জন্য। মান্থ ওয়াইজও একটা র্যাঙ্কিং এর জন্য কাম দেয়, এই মাসের জন্য কোনটা ভালো। যেমন বেস্ট ডিল অফ দ্য উইক, আপনি একটা ই কমার্স কোম্পানিতে ঢুকলেন, ঢুকার পরে অনেক প্রোডাক্ট থাকে না, একটা পর্শন যদি রাখে আজকের দিনে সবচেয়ে ভালো প্রোডাক্ট, ওটা দিকে একটু নজর যাবে না, দেখি তো আজকের দিনে কোন প্রোডাক্টটা ভালো, এরকম একটা আসে না? তো সার্চ ইঞ্জিন রবট এরকম দেখবে আসলে এই মাসের জন্য যেহেতু এটা স্পেশাল লেখা, তার মানে এটা আপ টু ডেট কন্টেন্ট। আমি পিছনের কন্টেন্ট কিন্তু কিছু আপ করতেছি না, আমি জাস্ট একটু ট্রিক অবলম্বন করতেছি এটার জন্য, টাইটেলের জন্য। আসলে টাইটেলটা আমরা কেন এরকম রাখবো বুঝাচ্ছি। আমার ওই পুরো কন্টেন্টটা এই মাসের জন্য আমি ডিলে সাজাইছি, ঠিক আছে? এই টাইটেলের কারণে ওইটা বুঝে যাচ্ছে। তো আমি টাইটেল রাখলাম আউটলাইনে। এখন আমি কি করব, এখানের জন্য একটা ফরম্যাট সাজাবো। ফরম্যাটটা হবে এরকম, যে ফরম্যাটটা একটু দেখি কিভাবে আপনি লিখবেন। আর্টিকেল টাইটেল লিখলাম, আমরা টাইটেল লিখছি না, তারপর কি আসবে, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। আউটলাইনটা আমরা এইভাবে করব। আমার এখানে লিখতে হবে কি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ বা ইন্ট্রো, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝবো ইন্ট্রো আর কি। এখন আমি ইন্ট্রোটা লিখে ফেলি, এখানে লিখবো ইন্ট্রো। ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, এটার একটা পোর্শন থাকবে। আমি জাস্ট আউটলাইনটা করতেছি আমি কি লিখবো, ঠিক আছে? তারপরে চলে যাব আমার যে 10টা প্রোডাক্ট নিয়ে আমি আসলে রিভিউটা করব। 10টা প্রোডাক্ট নিয়ে করব না, এটা এবার আমি দেব টপ 10
বা টপ পিক্স, জাস্ট আমি লিখে দিলাম টপ পিক্স। এখানে আমি 10টা লিখবো, আমি নাম্বার দিয়ে দিয়ে যাব, 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার, এরকম আমার প্রত্যেকটা নাম্বার থাকতে হবে। এখন এখানে আমি আবার পরে এগুলো লিখে দিব। 6, 7। আমরা এই ক্লাসে আজকে কি শিখতেছি, কিভাবে আমি কন্টেন্ট রাইটিং করব, আমার প্ল্যানিংটা কি হবে। নর্মালি আমরা আমাদের মাথায় কোনো আসতেছে না কি লিখবো। ওই যে আমি বলছিলাম টিভি রিমোট নিয়ে লিখতে গেলে আমার প্রথমে মাথায় আসে কি, এটার কয়টা বাটন আছে, কিরকম কালার দেখতে শেষ। এটা লিখে কয় ওয়ার্ড লেখা যাবে, 100-150। এরপরে আমরা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম না। আর যদি আমি একটা ফরম্যাট ফলো করি তাহলে আমি ব্ল্যাঙ্ক হব না, আমি জাস্ট ওই পোরশনটা ভেবে ভেবে লিখে যাব, ঠিক আছে। আচ্ছা, তাই ফরম্যাটটা যদি আমি ফলো করি তাহলে আমার কাছে কন্টেন্ট আসলে মাথা ব্ল্যাঙ্ক হবে না। এখন আমি কি করব, 10টা প্রোডাক্ট বাছাই করব। 10টা প্রোডাক্ট কি করব, 2টা ওয়াইতে করতে পারি। একটা আমি চলে যাব একদম ডাইরেক্ট অ্যামাজনে, যেহেতু আমি অ্যামাজনে নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টগুলো তো অ্যামাজনে থাকতে হবে, তাই না? সবাই তো এটা বুঝতে পারছেন। এখানে কেন এটা কে বুঝেন নাই, এখানে এরকম আমি আমেরিকাতে কেন আছি, এটা কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিলাম আমার কিওয়ার্ডটা, আমি এখানে সার্চ করব। করার পরে কি অ্যামাজন কি আমার সবচেয়ে খারাপ প্রোডাক্ট দেখাবে না সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো দেখাবে? টপ 10 আমি এখান থেকে বাছাই করব, হ্যাঁ, যে ভালো ভালো প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। এখানে 8172 জন। আমি যেহেতু এজ এ কিউরেটর কাজ করব, আমি কিন্তু কাউকে মিথ্যা বলতেছি না। হালাল হারামের একটা বিষয় তখন চলে আসে। আমি যদি একটা মিথ্যা কথা বলি, জিনিসটা না দেখে আমি দেখবো আসলে কতজন কিনছে এবং রিভিউগুলো ভালো হয়েছে। তার মানে কি, আমি যদি এটা নিয়ে এজ এ কিউরেটর করি, আবার এখানে বলে দিচ্ছে বেস্ট সেলার, এখানে বলে দিচ্ছে বেস্ট সেলার, তার মানে এই প্রোডাক্টগুলো আসলে ভালো। আমি যদি এটা রিভিউ করে, আমি তো এটা বলবো, ভালো মন্দ দুটোই বলবো, কিন্তু যদি আমি দেখি রিভিউ খুব খারাপ, তাহলে তো আমার নেগেটিভ বিষয়গুলো বেশি লিখতে হবে, তাই না? তো আমি দেখবো আসলে কোনগুলো ভালো প্রোডাক্ট। আমি কিন্তু ম্যানুয়ালি এখান থেকে নিতে পারছি, বেস্ট সেলিং দেখে দেখে, নাম্বার দেখে দেখে, তাই না? আমি এখান থেকে 10টা প্রোডাক্ট জাস্ট এভাবে ফ্যাচ করে নিতে পারি। অথবা আমি চলে যাবো ওই যে যারা এখন র্যাঙ্কিংয়ে আছে, ওনারা আসলে কোন 10টা প্রোডাক্ট ইনক্লুড করছে। প্রত্যেকেই তো বিভিন্ন বিষয় নিয়ে লিখতেছে, তাই না? ওনাদের প্রোডাক্ট 10টা থেকে দিয়ে আসলে কোনগুলো কমন, কোনগুলো আসলে ভালো, আমি এটা এখান থেকে দেখে দেখে লিখবো প্রোডাক্টের নামগুলো। যেমন আমি যদি এটা প্রথম পাই, এটা পাইলাম সেকেন্ড, আমি দেখবো আসলে সাথে সাথে কত আছে। আবার একটা বিষয় দেখবো, প্রাইস রেটের যে ব্যাপারটা, আমি যদি এটা নিয়ে পড়তেছি, এটা যদি খুব কম দামের হয় তাহলে তো আমি কমিশনও কম পাবো, তাই না? আমার এটার মার্কেট ভ্যালুটা বুঝতে হবে, সব আমি জাস্ট ডালাভাবে দিব না। অন্যান্য মার্কেটাররা কিন্তু এই রিসার্চটা করে তারপরে ইনক্লুড করছে। আমি চাইলে সহজে তাদের থেকে হেল্প নিতে পারতেছি, তাই না? আর আমি যদি এটাকে ওই যে বলছিলাম টুলসের হেল্প নেই, তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা ওনারা যা যা করতেছে সবারগুলো চলে আসতেছে ফরম্যাট। আমার যদি মনে হয় যে না ওনার ফরম্যাটটা ভালো, এই আউটলাইনটা আমি নিয়ে নিতে পারি। ওনার কন্টেন্টে এই আউটলাইন করছে, হাউ টু স্টেপ 1-এ কি করছে, স্টেপ 2, স্টেপ 3, এরকম ভাবে করে ফেলছে। প্রত্যেকটা 10টা কম্পিটিটর আমি দেখতে পারবো, ওনারা কি কি প্রোডাক্ট নিচ্ছে সব দেখতে পারবো। যখন আমি পেজে চলে যাব, তখন আমাকে ম্যানুয়ালি এগুলো করতে হচ্ছে না, কারণ এই কাজগুলো করার জন্য যে কষ্টটা দরকার এটা আমার লাগবে না, কারণ আমি টাকা দিয়ে দিছি এই টুলগুলোকে। যেমন ফ্রেজ, এটা হচ্ছে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লেখালেখি করে, যারা মনে করে যে না আমি নিজে কন্ট্রিবিউট করবো কন্টেন্ট রাইটিংয়ে, অথবা আমি রাইটার দিয়ে লেখাবো, নিজে লিখবো না একটা ওয়ার্ড, রাইটার দিয়ে লেখাবো, রাইটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এটা ইউজ করে। রাইটারকে যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে রাইটার খুব ভালো একটা কন্টেন্ট দিতে পারে। আর যদি ছেড়ে দেয়, লেখেন আপনি, উনি উনার মতো ইচ্ছে করে জাস্ট ওয়ার্ড বাড়াইতে হবে, ওয়ার্ড বাড়াই দেয়। আর যদি ইনস্ট্রাকশন দিয়ে দেয় আসলে আপনি হাউ টু, এটা দিয়ে লিখবেন এত ওয়ার্ড, এটা দিয়ে এত ওয়ার্ড, তখন কিন্তু উনি বাধা হয়ে গেছে, অত ওয়ার্ডই লিখবি। আর আমরা যেহেতু ট্রাই করবো নিজে লিখবো, তো আমরা এই যে জিনিসগুলো এটা আমি কিন্তু ম্যানুয়ালি পাচ্ছি, পেজে যাওয়ার দরকার নেই। আমি এই ওয়েবসাইটে যেটা আমি নিলাম, এই যে ওয়েবসাইটটা কোনটা, এটা gardenbetty.com, এটাতে আমি গেলে এটা পুরোপুরি দেখতে পারবো উনি কি ফরম্যাটটা ফলো করছে। এই ফরম্যাটটা আমার এখানে চলে আসবে, আমি জাস্ট তখন দেখে দেখে নিব আসলে ফরম্যাট কি কি করছে, ঠিক আছে? টোটাল ফরম্যাটটা হয়তো আমাকে টুল একবারে দিচ্ছে, আমি এখান থেকে দেখে দেখে দিব আসলে উনি কি কি নিচ্ছে, কি কি করছে। এই যে স্টেপ 1 যেটা ওখানে আমরা দেখছিলাম, স্টেপ 2, এভাবে আমাকে কপি করে করে আমার এখানে বসাতে হবে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। পরবর্তীতে আউটলাইন, 10টা প্রোডাক্ট তো চলেই গেল,
এবং ওইখান থেকে আমি 10টা প্রোডাক্টও নিতে পারতেছি। কোথায় ছিলাম? এই যে উনি প্রোডাক্টগুলো দিতেছে না, কি কি প্রোডাক্ট, আমি চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছি। পাশাপাশি চাইলে আমি টুলের হেল্পও নিতে পারতেছি। যেমন আমি যদি টেক রেডারে চলে যাই অথবা অন্য একটা সাইডে যাই, এখানে আর কি আছে, টমস গাইড, ওই যেটা আপনাদের বলছিলাম যে আপনারা নামের সাথে গাইড অ্যাড করেন, করলে ওনার মতো টপিক পাবেন, বিভিন্ন টপিক লিখতে। এই যেমন উনি কি করতেছে, উনি ধরেন এই যে একটা ওয়েবসাইট করলো, করার পরে কি আমরা বলছিলাম প্রথমে কি ইন্ট্রো লেখে, তাই না, একটা টাইটেল, এই দেখেন টাইটেল, উনি কিন্তু ইয়ার হিসেবে দিয়ে দিচ্ছে, এখানে ইয়ার দিচ্ছে না, তার মানে সার্চ ইঞ্জিন বুঝতেছে এটা এই বছরের জন্য ঠিক আছে। যখন 22 আসবে তখন কি করবে উনি, এখানে 21 জায়গায় 22 লিখে দেবে। এটা একটা ট্রিক। এই ট্রিকটা কি আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা আসবে। তবে এটা আপনি আমার অভিজ্ঞতার আগে বলে দিলাম যাতে আপনারা এটা ইউজ করেন, করলে আপনারা সাকসেস পাবেন এই রেশিওতে। এবং এর চেয়েও আমি বেশি বলে দিছি, সাথে মান্থ অ্যাড করে দেন। ওই মাসের জন্য আপনি হয়ে গেলেন, তাই না। যদি আরো বেশি সময় থাকে তখন উইকও করতে পারেন, কত বেশি যাওয়ার দরকার নেই, আবার বেশি যে কোনো কিছু ভালো না। তো এখানে যদি মান্থ করেন তাহলে ওনার ট্যাকটিক থেকে আপনি আগায় গেলেন। উনি যদি দেখলেন উনি আপনার কম্পিটিটর আপনার বেস্ট গুরুত্ব স্পিকার নিয়ে লিখতেছেন, উনি ইয়ার করছে, সাথে আপনি যদি মান্থ অ্যাড করে দেন তাহলে ওনার থেকে একটু আপডেট হয়ে গেলেন না। উনি 4000 করছে, আপনি 5000 করলেন, আপডেট হয়ে গেলেন না। আউট র্যাঙ্ক কিভাবে করবো ওনাকে, তখন কিন্তু চাইলে আউট র্যাঙ্ক করতে পারবো। প্রথমে আমি বেসিকটা করছি, তারপরে এভাবে চাইলে আমি আউট র্যাঙ্ক করতে পারবো ওনাকে। এই যে ট্রিকগুলো, এগুলো খাটাতে হবে। তো আমি যেটা বলে দিলাম ওই ফরম্যাটে যদি করেন তাহলে আপনার এগুলো নিয়ে ভাবতে হচ্ছে না। আসলে অনেক অনেক বিষয় আপনি না জানলেও র্যাঙ্কিং চলে যেতেছেন এই যে এইভাবে। তো আমরা দেখলাম যে উনি আসলেই এরকম লিখছে, একটা টাইটেল লিখছে। আমি যদি ফলো করি আসলে আমি কি লিখবো, আমার কিন্তু সব কিছুই ওপেন সোর্স। আমি যদি চাই আমি কি লিখবো আমার আছে, যে আমি এটা দেখলাম, ওনারটা দেখলে তো আমার সব পাচ্ছি। আর্টিকেলে টাইটেল দিছে, তারপরে কি দিছে, ইন্ট্রো দিছে না, ইন্ট্রো পাইলাম না, তারপরে কি দিছে, এই যে 10টা প্রোডাক্ট 1 নাম্বার দিয়ে দিছেন না। আমার যদি এখন এটা হয় টার্গেট কিওয়ার্ড, তাহলে আমি এখান থেকে যে 1 নাম্বার যেটা দিছে আমি যদি এইভাবে লিখে নিই, কপি করে করে 10টা প্রোডাক্ট নিতে পারতেছি না। এই 10টা লিস্ট করা আমার জন্য কি কঠিন হবে তখন? দুইটাও, একটা ডাইরেক্ট অ্যামাজনে চলে গেলাম, আর একটা হলো আমার কম্পিটিটরের লিস্ট দেখে দেখে আমি নিয়ে নিলাম, তাহলে আমার 10টা প্রোডাক্ট চলে আসলো। এখন আমি টার্গেট করবো এই 10টার জন্য, প্রত্যেকটার জন্য 250 থেকে 300 ওয়ার্ড। এখন যেহেতু আমার টার্গেট হচ্ছে 150, মানে কি 1500, তাই না। আমি যদি 150 করে ওয়ার্ড লিখি তাহলে আমার 1500 হয়ে যায় না, 150 গুণন 10। আপনি যদি টার্গেট করেন এখন, তাহলে 1500 ওয়ার্ডের জন্য কি 150 ওয়ার্ড করে লিখলি হয় 150 ওয়ার্ড। আসলে 150 ওয়ার্ড কতটুকু, অল্প না, বেশি কিন্তু লিখতে হবে না তখন। 1500 ওয়ার্ড 10টা যদি আমি টার্গেট করি, 150 করে লিখবো, 1500 ওয়ার্ড চলে আসলো। ইন্ট্রোতে আমি আরো দিলাম 100, কনক্লুশনে দিলাম আর 100, তাহলে কিন্তু আমার অলরেডি 1700 হয়ে গেছে। আমি ইজিলি 2000 করে ফেলতে পারবো। যখন 10টা প্রোডাক্ট করতেছি, 1500 যদি আমার চলে যায় এখানেই, আমি আরো 500 ওয়ার্ড অ্যাড করতে পারবো, 2000 হয়ে গেল। এভারেজ থেকে 500 বেশি, তারপরে আরো 500 বেশি হয়ে গেল। তাহলে এই কিওয়ার্ডে আমি কি র্যাঙ্ক করা অনেক কঠিন হবে? ইজি হয়ে গেল না? তো আমরা কি করলাম, 10টা প্রোডাক্ট নিয়ে নিলাম, তারপর কি করব, এখন আমাকে কি করতে হবে, কিছু ইমেজ দিতে হবে। ইমেজ আমাকে প্রত্যেকটার জন্য প্ল্যানিং এ রাখতে হবে। এই 10টার জন্য 10টা ইমেজ রাখবো প্রত্যেকটার জন্য। কন্টেন্ট তো লিখতেছি, পাশাপাশি কি প্লাস ইমেজ, 10টার জন্য 10টা ইমেজ দিব। এবং প্রত্যেকটা ইমেজে কি আমি কিওয়ার্ড পোস্ট করতেছি, আমার মেন কিওয়ার্ড না, প্রত্যেকটাতে আমার মেন কিওয়ার্ড দিব না। আমি মেন কিওয়ার্ডটা দিব আমার ফিচার ইমেজে, যেটা উপরে থাকবে, টাইটেলের পরে যেটা থাকবে, ওটা হচ্ছে আমার মেন কিওয়ার্ডটা আমি ইনক্লুড করব। এই বাকিগুলোতে আমি আমার রিলেটিভ কিওয়ার্ডগুলো দিব, এটার সাথে যেগুলো যায় এই কিওয়ার্ডগুলো, কিওয়ার্ড ভেরিয়েশন। আমরা স্যামরাশে দেখছিলাম না, যখন আমি এই মেন কিওয়ার্ডটা দেই, এটার সাথে কিওয়ার্ড ভেরিয়েশন দেখায়। এই পজটা কি খেয়াল করছিলেন? যদি আমি স্যামরাশে চলে যাই, কিওয়ার্ড ওভারভিউতে, সবাই তো স্যামরাশ থেকে সুবিধা নিতে পারছেন, ফ্রিতেই, টাকা লাগতেছে না, তাই না। আমি যখন এখানে কিওয়ার্ডটা লিখি তখন কি আমাকে আরো কিছু ফিল্ড দেখাচ্ছে না, কিওয়ার্ড ভেরিয়েশন,
তারপর আর কি কি, আচ্ছা আমরা এখন দেখি ভলিউম পাচ্ছি, সব পাচ্ছি। রিলেটেড কিওয়ার্ডস একটা পোর্শন এখানে আমরা পাই না, এটা যে কি, এটার সাথে আরো রিলেটেড কি কি কিওয়ার্ড আছে আমরা চাইলে এখান থেকে নিতে পারবো। আমরা এখান থেকে কত করে দেখাচ্ছে 816টা। আমার কাছে বেস্ট বেস্ট যে 10টা কিওয়ার্ড মনে হবে, সার্চ ভলিউম ভালো আছে, আমি এখান থেকে নিয়ে নিয়ে প্রত্যেকটাতে এরকম বসাই দেব। কিওয়ার্ডের বসানোর আগে আমি লিখে দেবো, এটা যদি হয় সাপোজ একটা টুলের নাম, মনে করো আমরা এটা নিতে ধরেন অ্যাপেল, এটা অ্যাপেলের প্রোডাক্ট, অ্যাপেল দিয়ে একটা হাইফেন দিয়ে কিওয়ার্ডটা বসাই দেব। প্রোডাক্টের নামের জন্য কি পাইলো, এটার যে নামটা, এই নামটা দিলাম, পাশাপাশি আমার ওই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে টোটালটা কি হলো, এই প্রোডাক্টটাও কিওয়ার্ড পাইছে, পাশাপাশি আমার রিলেটিভ কিওয়ার্ডে ইমেজটা র্যাঙ্ক করতেছে। এবং এই যে 10টা কিওয়ার্ড পাইলাম, এটা আমি আমার নিচে বডিতে বিভিন্ন জায়গাতে অ্যাড করে দেব। তাহলে আমি এই একটা কিওয়ার্ডের জন্য পাচ্ছি, পাশাপাশি এই যে এখানে যে সুবিধাটা পাচ্ছি, আরেকটা দেখি আমরা সুবিধা, এই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করতে পারি তাহলে আমি কত সার্চ ভলিউম কত পাচ্ছি 70, আর রিলেটিভ কিওয়ার্ডে পাচ্ছি কত আরো 1 লাখের উপরে ট্রাফিক অন্যান্য কিওয়ার্ডগুলো টার্গেট করলে। তো আমি এখান থেকে করে যতগুলো কিওয়ার্ড পাচ্ছি, যে ভলিউম অ্যাড হচ্ছে না আমার এখানে 70, পাশাপাশি অন্যান্য কিওয়ার্ডে র্যাঙ্ক করলে এখান থেকে ভলিউম বাড়তেছে না, এখান থেকে 10টা বা 20টা আমি যদি নিই তাহলে এগুলোর কিন্তু অ্যাড হচ্ছে আমার কিওয়ার্ডের সাথে। তার মানে একটা কিওয়ার্ডের সাথে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করা যায়, তাই না? আমরা আগেও দেখছিলাম যে কোনো একটা সার্চ ভলিউম 50, কিন্তু উনি আসলে ট্রাফিক পাচ্ছে এখানে 1000-এর উপরে, কিভাবে পাচ্ছে, রিলেটিভ অনেক কিওয়ার্ডে উনি র্যাঙ্ক করতেছে। অনেকেই 800-900 কিওয়ার্ডে র্যাঙ্ক করে একটা আর্টিকেলে, এর চেয়েও বেশি করে। এই তখন এই রিলেটিভ কিওয়ার্ডগুলোতে ট্রাফিক মানে কি হিট পায়, হিট পাওয়ার পরে উনি র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে। তো আমি এখন কি করলাম, ইমেজের জন্য কি অল টাইটেলে আমরা এগুলো অ্যাড করে দিচ্ছি আমার কিওয়ার্ডগুলো, তারপরে কন্টেন্টে তো আমরা করবোই। তাই আমি 10টা পাইলাম, 10টা আর্টিকেল, 10টা ইমেজ আমার কাছে রেডি হলো না? এগুলো নিয়ে আমি কম্পারিজন লিখতেছি, তাহলে আমার ওয়ার্ড কত চলে আসলো। যেমন এটার জন্য আমি যেহেতু 150 করতেছি, 150 গুণন কত 10টা ওয়ার্ড, মানে 10টা প্রোডাক্ট, তাহলে কত আসলো 1500 ওয়ার্ড। এখানে যদি আমি টার্গেট করি ইন্ট্রোর জন্য আরো 150, তাহলে কত আসলো যোগ 150। নেওয়া যায়, অনেকেই নেয়, 14-15টাও নেয়। আমার যদি অত সময় থাকে আমি করলাম, করে তো অনেকে করে। তবে স্ট্যান্ডার্ড আমি যেটা বলবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 10টা, টপ 10, অনেকে টপ 5ও করে। এটা হচ্ছে নিজের উপরে আমি আসলে কতটুকু কভার করবো। আমার যেহেতু 150 আর্টিকেল পাবলিশ করতে হবে, আমার কাছে অত সময় নাই। আমি যেহেতু অ্যাভারেজ ধরতেছি 150 আর্টিকেল করতে হবে, শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না। আবার একটা কিওয়ার্ডে, যেমন আমরা একটা দেখছিলাম 2017 সালে পাকিস্তানের একটা ছেলে 8টা আর্টিকেল লিখে মাসে 12 লাখ টাকা করে, মানে কি 5 মাসে 60 লাখ টাকা ইনকাম করছে, শুধু 8টা আর্টিকেল। আর ওয়েবসাইট বিক্রি করছে কত 5 কোটি টাকার উপরে। তো উনি কি করছে, ওনার যে কিওয়ার্ড গুলো ছিল টপ কম্পিটিটিভ ছিল, এবং এক একটা কিওয়ার্ড সেরকম দাম ছিল, করে ফেলছে। তো ওই রকম আমরা এখন সুবিধা অত পাচ্ছি না। আমরা যদি চিন্তাই করি যে না একটাই শুধু 6000-10,000 ওয়ার্ড লিখবো, ঠিক আছে, 10টা লিখতে লিখতে আমার টাইম শেষ হয়ে যাবে। 10,000 করে লিখতে গেলে যদি আমি চাই এরকম লিখবো, কিন্তু যদি র্যাঙ্ক করতে পারি আসলে আমার জন্য সাকসেস হবে, কিন্তু এটা আমি শিওর না। এটা কি শিওর আমরা? কিন্তু আমি যখন ইজি টু র্যাঙ্ক করতেছি আমি কিন্তু মোটামুটি শিওর আমার কম্পিটিশন কম, তাই না? তখন আমি জাস্ট এভারেজে যা আছে তা করলাম, প্রথম পেজে চলে আসলাম, পরবর্তী যদি আমার মনে চায় আমি 1 থেকে 3-এ যাবো, তখন আমি এটা বাড়াইলাম। আমার টার্গেট হবে এটা, আমি এটা ফলো করব। ওই লাইনে আমি যাবোই না এখন। ওই লাইনে যেহেতু আমার অভিজ্ঞতা থেকে দেখছি অনেক সাইট, বেশিরভাগ সাইডই ফেল করে, কম্পিটিটিভে প্রথমে গেলে ইনকামে যাইতে পারে না, তখন আর কিছু করাও যায় না, কারণ আমি কাজ করে ফেলছি অলরেডি, 2-3 মাস করে ফেলছি, আবার পিছনে যাবো, আবার করবো, ওইরকম ধৈর্য হয় না। তখন কি করে, চায় সাইটটা বিক্রি করে দেবো, ওই সাইট কেউ কিনবে? ওনার তো প্ল্যানিংই ঠিক নাই, ভিজিটর আসছে না, সাইট কেউ কিনে না, তখন কি আলটিমেটলি টাকা যা ইনভেস্ট করে সব লস। তো
তো লসেসতে যাতে না বাঁচেন, তাহলে এই জন্যই বলতেছি অ্যাকর্ডিং টু মি, আমার নলেজে যেটা আছে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা পাইছি, কন্টেন্ট কিওয়ার্ড যদি এভাবে করেন, কন্টেন্ট যদি এভাবে দেখেন, ইজিলি র্যাঙ্ক পেয়ে যাবেন, ইনকামও যেতে পারবেন, তাহলে আর ফ্রাস্ট্রেটেড হবেন না। আর সাইটটা যদি কারো কাছে বিক্রিও করতে চান, ইনকাম না আসলো তখন কিনে নেবে। কারণ আমি এরকম সাইট সেল হতে প্রচুর দেখছি, যাদের এরকম কন্টেন্ট রেশিও ভালো থাকে, তারা ইজিলি সাইট বিক্রি করতে, অনেকে চায় কিনে নিবে, অনেক পোস্ট দিয়ে দেয়, ওই গ্রুপগুলোতে আপনার নাই। আমি যেমন একটা বলছিলাম সবাইকে একটা ওয়েবসাইট কেস স্টাডি ফলো করতে, কে কে দেখছেন? স্যার আপনি যে দুইটা ঢুকছিলেন ওই সাইটটাতে? ওইখানে ঢুকলে কি মোটিভেশন আসবে না? কেস স্টাডি দেখাইলাম যে একটা সাইট জিরো থেকে কিভাবে ইনকাম পর্যন্ত নিচ্ছে, একটা জার্নিটা ওখানে প্রকাশ করছে না? তো বলছিলাম আমি একটা দেখাইছি, এরকম অনেক জার্নি ওখানে আছে। যে জার্নিগুলো পড়েন, নিজের ভিতরে একটা মোটিভেশন কাজ করবে না? কাজ করার তখন কি আরো ইচ্ছা জাগবে না? এগুলো পড়তে হবে, পড়লে কিন্তু মোটিভেশন পাচ্ছেন যে আসলে একটা জিরো সাইট আমি এখন শুরু করবো, এই সাইটটাকে কিভাবে, উনি কিন্তু বলে দিচ্ছে আসলে আমি কি কন্টেন্ট রিসার্চ করতেছি, কিওয়ার্ড গুলো দিয়ে দেয়, উনি যে কিওয়ার্ড করতেছে কিওয়ার্ড গুলো দিয়ে দেয়। আমরা কিওয়ার্ড দেখছিলাম না যে আসলে উনি শুধু কেডির উপর বেস করে কিওয়ার্ড নিছে। তো আপনাদের কিওয়ার্ড রিসার্চ কিন্তু এর চেয়ে আপডেট, আপনারা তারপরও শর্ট লিস্ট করে কেজিআর পর্যন্ত চলে গেছেন, তাই না? তো ওইগুলো দেখলে কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন। তো এখন আমরা আর্টিকেল লেখার জন্য এই যে ফরম্যাটটা ফলো করলাম, তারপর আমরা কি করব, এখানে 10টা রিভিউ আমি লিখলাম, তারপর আমরা চলে যাব বাইং গাইড। বাইং গাইড আসলে এই টুলগুলো কেনার জন্য আসলে একটা কাস্টমারের কি কি বিষয় জানা দরকার, এখানে আমরা দিয়ে দেবো বাইং গাইড। এখানে আমি চাইলে আরো 200 বা 300 টার্গেট করতে পারি, 200 ওয়ার্ডস এখানেও বাইং গাইডে করবো আর কি, যে টার্গেট করবো আমরা কি কি লিখবো। আচ্ছা এটা যদি আমরা যাই তাহলে আমরা দেখি কি করলাম। এটা যদিও ফলো করি, এখানে একটা কম্পারিজন টেবিল দিচ্ছে। কম্পারিজন টেবিল কি? 10টা প্রোডাক্ট, আচ্ছা এখানে দেখেন 10টা কম্পারিজন দিচ্ছে, যে আমরা 10টা প্রোডাক্ট দিলাম না, চাইলে এটাকে টেবিল মানে অনেকে দেয়, টেবিল এটার সাথে কম্পারিজন বলে দেয় যে আসলে এটা আছে। তবে আমরা অতটুকু যাবো না, আমরা জাস্ট 10টা লিস্ট দিব, 10টা লিস্ট এখানে চলে গেলাম। তারপর হচ্ছে কি 5টি ফিচার প্যারাগ্রাফ, তারপরে ওই যে কম্পারিজন লিখলো, তারপরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি ফিচারগুলো দিয়ে দিচ্ছে, যে আমরা প্রত্যেকটা দিব, প্রথম সেকেন্ড থার্ড এরকম করে দিয়ে দিলাম প্রোডাক্টের বেসে। নর্মালি এটা যারা করে তারা কি করে, প্রথমে ইন্ট্রোর পরে আবার কিছু দিয়ে দেয়। যেমন যদি উনি লেখে বেস স্মার্ট ওয়াচ, প্রথমে একটা ইন্ট্রো দেয়, দেওয়ার পরে আবার লেখে হোয়াট আর বেস স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচগুলো আবার কি, এটা দিয়ে আবার একটু এডিকুয়েট করার চেষ্টা করে, মানে প্রিটেন্ড করে আমি এটা ইনফরমেটিভ করতেছি। এটা বাইং কিওয়ার্ড কিন্তু তারপরে দেখায়, এটা একটু অন্যরকম ট্রিক। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা প্রথম বেসিক প্ল্যানে ইন্ট্রো লিখলাম, তারপরে 10টা প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে আমরা কি করতেছি 10টা প্রোডাক্টের রিভিউ, এটার ক্ষেত্রে আমরা 150 লিখতেছি। যদি আমার টার্গেট 3000 তখন 300 লিখবো, তাই না? 150 করে লিখে গেলাম। তারপরে আমরা দিচ্ছি একটা বাইং গাইড। বাইং গাইডের এখানে আমরা ওই যে কাস্টমারের কি কি পাচ্ছে না পাচ্ছে, আরেকটা এখানে ইনক্লুড করতে হবে রিভিউ যখন লিখবেন, যেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, এটা হলো প্রত্যেকটার প্রোস এন্ড কনস, এটার সাথে ইনক্লুড থাকবে প্রোস এন্ড কনস, সুবিধা অসুবিধা। সুবিধা অসুবিধা আমরা কিভাবে পাবো, ওই যে আমরা অ্যামাজনে গেলাম না, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ আসছে, এটা রিভিউ কতগুলো আসছে, যে এতগুলো আসছে না? এই যে রিভিউগুলো আছে যেগুলো 1 স্টার, এগুলো হচ্ছে কি অসুবিধা, আর যেগুলো 5 স্টার এগুলো সুবিধা। আমরা 5 স্টারও দেখবো, আমরা 1 স্টারও দেখবো। তখন এগুলো দেখে দেখে আমি আসলে এটার কি কি অসুবিধা বোঝার চেষ্টা করবো। আমরা ওইখান থেকে বেশি দেবো না, সুবিধা দিয়ে যদি 5টা, অসুবিধা দেবো 1টা বা 2টা, এরকম না আমরা দিলামই না, আমরা দিব কিন্তু একটু কম কম দেবো আর কি, চেষ্টা করবো কম কম দেওয়ার। এবং এটা আরেকটা ওয়ে হচ্ছে, এই যে যারা যারা করতেছে ওনারাও কিন্তু এগুলো ইনক্লুড করতেছে, এই যে রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড, উনি প্রোস এন্ড কনসকে আরেকটু অন্যভাবে লিখছে। এই যে দেখেন উনি 3টা দিচ্ছে, 2টা দিচ্ছে খারাপ, বাড়ায় নাই কিন্তু। তো আমরা চাইলে এখান থেকেও পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে রিসার্চ করেও পাচ্ছি।
মার্কেটে অলরেডি আছে, আমার কম্পিটিটররা দিয়ে দিচ্ছে, আমি চাইলে এখান থেকে নিতে পারতেছি। প্রোস অ্যান্ড কনস এটা আমরা অ্যাড করে দেবো। তো এই যে উনি দেখেন কি করতেছে, একটা নাম লিখলো প্রোডাক্টের, স্পেসিফিকেশন কোথায় পাইলো, এই যে প্রোডাক্টটা যেটা উনি দেখলো আর কি, এই যে প্রোডাক্টটা, এটার ভিতরে কিন্তু আসলে এটার ম্যানুফ্যাকচার যে আছে উনি কিন্তু দিয়ে দিছে স্পেসিফিকেশন, তাই না? আসলে এটা কালার কি, এটার ব্র্যান্ড কি, টোটাল বিষয়টা কিন্তু দিয়ে দিছে। তো আমি এটা কোথায় পাবো? এই যে উনি যেরকম দিছে আমি কিন্তু এটা এখানে পাচ্ছি। এর জন্য কিন্তু আমার আলাদা স্কিল দরকার নাই, আলাদা স্কিল দরকার আছে বা আমার নিজে থেকে কিছু লিখতে হচ্ছে, এটার স্পেসিফিকেশন কোম্পানি দিয়ে দিছে, আমাকে জাস্ট ওয়েবসাইটটাতে যেতে হবে। আমি যদি এখানে যাই, অ্যামাজনে চলে যাই, তাহলে কিন্তু আমি এটা সম্পর্কে লিখতে পারছি যে অ্যামাজনে চলে আসলাম, এখানে স্পেসিফিকেশন আছে না, এখানে যে আমি দেড়শো লিখবো, কি লিখবো, এই কথাগুলি তো লিখবো, তাই না? এখন এই কথাগুলো আমি নিজের ভাষায় লিখবো, এটা হচ্ছে আমার কাজ। কন্টেন্ট যে লিখবো, আসলে লিখবো কি, আমার আগে ফরম্যাটটা রেডি হলো, আমি বুঝলাম এইখানে এত ওয়ার্ড লিখবো, এখানে এত ওয়ার্ড লিখবো, সবকিছু আমার ফরম্যাট রেডি এখন, তাই না? এখন আমি এখানে 150 ওয়ার্ড লিখবো, 150 ওয়ার্ডের মধ্যে কি কি থাকবে, প্রথমে এটা নিয়ে একটা ইন্ট্রো দিলাম, এইটার সম্পর্কে, ওটা তো আমার আর্টিকেল ইন্ট্রো গেল, এটা নিয়ে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনটা কি করবো, প্রথমে আমি পড়বো এটা, আসলে এটা কি, এই তথ্যগুলো এখান থেকে আমি নোট আউট করবো, বোঝার চেষ্টা করবো আসলে এটা কি করে, জিনিসটা কি, স্টাডি করতে হবে ফার্স্ট। আমি যে জিনিসটার সম্পর্কে না জানি তাহলে তো বুঝবো না। আসলে এটা আমি দেখতেছি কি, এটা রিমুভ করে রাস্ট। এখন যদি আপনি রাস্ট বিষয়টা না কি না জানেন, তাহলে আপনি চলে যাবেন ট্রান্সলেট, আমরা তো সবাই এটা জানি, তাই না? গুগল ট্রান্সলেট, এটা ইংলিশ থেকে বাংলা হবে, আমি দিয়ে দিলাম রাস্ট। আর আসলে কি মরিচা, এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে না, আসলে এটা মরিচা রিমুভ করে। এখন আমার কাছে আইডিয়াটা একটু ক্লিয়ার হলো না, আসলে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তখন আমি টোটাল কিওয়ার্ডটাই কিন্তু এখানে দিয়ে দেবো আগে বোঝার জন্য, আসলে এই কিওয়ার্ডটা কি, টোটাল কিওয়ার্ডটা সম্পর্কে যদি আমি জানা জানি তাহলে আমি তো লিখতে পারবো না, তাই না? হাত সরঞ্জাম থেকে মরিচা অপসারণের সেরা উপায়, তার মানে কি হ্যান্ড টুলস যেগুলো আমরা কাজ করি, যেমন হাতুড়ি, তারপরে কি বিভিন্ন কাজ করে না, বা হ্যান্ড টুলস যেগুলো, এগুলোতে মরিচা পড়লে এটা কিভাবে রিমুভ করে, এটা নিয়ে আমি আর্টিকেল লিখতেছি। আগে আমার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, তাই না? ক্লিয়ার ধারণা থাকতে হবে না? হ্যাঁ, ক্লিয়ার ধারণা থাকলে আমি লিখতে পারবো। তো আমি বুঝলাম আসলে মরিচা অপসারণ করার 10টা উপায় নিয়ে আমি লিখতেছি, 10টা উপায় আমি এখানে পেয়ে গেলাম, এই যে 10টা উপায়। তো এগুলো সকল কিছুই কি মরিচা অপসারণ করে। তো আমি প্রথম প্রোডাক্টটা নিলাম, আসলে এটার নাম হচ্ছে কি এভাপো রাস্ট রিমুভার, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নেম। আমি এই প্রোডাক্টের নামটা দিব, এই যে এটা হচ্ছে টোটাল প্রোডাক্টের নাম, আমি তখন আমার এখানে গিয়ে এটা দিয়ে দেব, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট, ঠিক আছে? এখন এই প্রোডাক্ট নিয়ে আমি লিখবো, এর ভিতরে আমার স্পেসিফিকেশন থাকবে, তারপরে কি থাকবে, এটা নিয়ে একটা ইন্ট্রো, এটা যে ভালো প্রোডাক্ট এটা নিয়ে আমাকে ইন্ট্রো দিতে হবে। যদি আমি নর্মালি এটা আবার গুগলে সার্চ দিই, ইন্ট্রো যদি আমি এখানে না পাই, ভালো মতো ইন্ট্রো যদি না লিখে, আমি পুরাটা দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত, ওনারা দিয়ে দিবে, কারণ ওনার প্রোডাক্ট নিয়ে এভাবে করবে না, এই যে দেখেন বলে দিচ্ছে, তাই না? এটা সম্পর্কে ভালো ভালো তথ্য দিচ্ছে, এইখান থেকে আমি টোটাল তথ্যটা দেখব, দেখার পরে আসলে আমার জন্য কোনটা ভালো এই তথ্যটা আমি নিব আমার মতো নিজের মতো করে। যে এটা আমরা জানছি যেহেতু মরিচাই করে, তার মানে উনি মরিচাই করবে এই প্রোডাক্টটা, তো এই সম্পর্কে তথ্যগুলো আমি নিব, আসলে মেন তথ্যগুলো আমি নোট করব কি কি করে, তখন এটা আমি নিজের ভাষায় লিখে দিব। এটাকে আমি তখন বাংলায় হয়তো ভাবলাম, আসলে যেহেতু মরিচা করে এই টোটালগুলোকে আমি বাংলায় দেখলাম, যেহেতু আমি বাংলায় লিখতে আমার জন্য সুবিধা, এটাকে আমি বাংলায় করে ফেলবো। এই যে কথাটা বাংলায় পড়ে আমি বাংলায় লিখলাম, এটা তো সবাই জানেনি। এই কন্টেন্ট রাইটিং এর যে বিষয়টা, এটা আগেও দেখানো হয়েছে যে আসলে গেস্ট পোস্টের জন্য কিভাবে করবেন, তাই না? যে আসলে বাংলায় লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এটা বাংলায় পড়লাম, একটা জায়গায় এই জিনিসটাকে বাংলায় লিখে নিলাম, যেখানে কি বলছে এভাবো সুপার রাস্ট সেফ স্বয়ংচালিত এবং শিল্প যন্ত্রাংশ সরঞ্জাম, রান্নার পাত্র, গ্রিল প্লেট সমস্ত থেকে গৃহস্থলী থেকে দূর করে, এটা অপসারণ একটি অবিষাক্ত, এটার জন্য একটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে কি একটি অবিষাক্ত, ওকে, অবিষাক্ত এবং অক্ষয়ী সমাধান যা জল ভিত্তিক। আসলে আমি এটা যদি এখন আমার এখানে কি করি,
বাংলায় লিখলাম, এর আগে আমি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে, আমি যদি এবার লিখি, সবাই টাইপিং তো করতে পারেন তাই না? টাইপিং করা কিন্তু শিখতে হবে এটা করার জন্য। যেমন অনেকে নর্মালি আমরা যারা এখানে কোর্সে আসতেছি অনেকেই একদম বেসিক নলেজ নাই, তাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। টাইপিং স্কিলটা লাগবে আপনার। না লিখতে পারলে কন্টেন্ট কিভাবে লিখবেন? হুম এখন তাদের জন্য আবার একটা উপায় আছে, আপনার ভয়েস রাইটিংও লিখতে পারবেন। গুগল ডকে এরকম একটা অপশন দেওয়া আছে, আপনি বললেও লিখে দিবে আপনাকে, তখন ওটা ইউজ করতে পারেন। কিন্তু নর্মালি অত দূরে যাওয়ার দরকার নেই, টাইপিংটা শিখতে হবে, ঠিক আছে? টাইপিংটা জানা থাকতে হবে। আচ্ছা, এটা করে নেবেন। আচ্ছা, তাহলে আমি এখন বাংলায় আমার ভাবটা প্রকাশ করবো। বাংলায় না পারলে আমি কলম দিয়ে লিখবো, যদি এখানে না লিখতে পারি তাহলে কলম দিয়ে খাতায় লিখবো, ঠিক আছে? লিখতে হবে আগে। তাহলে আমি লিখি যে এবার রাষ্ট্র হচ্ছে একটি অবিষাক্ত একটু লম্বা প্রসেস হয়ে যাবে আর কি। এটা মানে ভাতটা এভাবে না খেয়ে একটু ঘুরে ফিরে এরকম টকা পকা খাইতে হবে ওই টাইপের আর কি, তখন এটা অন্যরকম হবে। তো আচ্ছা, আমরা যেটা দেখতেছি আসলে ইউনিক কিভাবে করবো যে সিস্টেমটা, আমি আইডিয়া কিভাবে, আমি কিভাবে লিখবো, বা আপনি এখন কিভাবে লিখবেন, আপনার তো এই বিষয়ে ধারণাই নেই আছে। এই যে ইবো রাষ্ট্র আমিও কখনো জানি না, আমি ওটার এক্সপার্ট না। আমি যেহেতু অ্যাজ এ কিউরেটর কাজ করতেছি, আমি মার্কেট থেকে তথ্যগুলো নিচ্ছি তাই না? ম্যানুফ্যাকচারার উনিই তথ্য দিয়ে দিচ্ছে সব, ওনারটা না হলে আমি ওই যে 10টা কম্পিটিটর আছে ওনারও লিখতেছে সেম বিষয় নিয়ে, ওনারটা দেখবো। কম্পিটিটর আবার 10 না, অনেক আছে, আমি 10টা থেকেই নিলাম প্রথম বার জন্য, এরকম নিলাম। তো নেওয়ার পরে এই যে মেন পাচ্ছি, তাহলে এটি হচ্ছে একটি অবিষাক্ত অক্ষয়ী। তো আমি এখন একটু ওয়ার্ডটা চেঞ্জ করে দেই, এটাকে আগে এটাকে পরে করে দেই। এটাকে দিলাম আগে আর এটাকে দিয়ে দিলাম পরেরটা আগে। অক্ষয়ী এবং অবিষাক্ত সমাধান যা জল ভিত্তিক। যা জল ভিত্তিক হচ্ছে একটি জল ভিত্তিক। আচ্ছা, আর একটু করি, এই যে ফ্রেজটা কিভাবে করবেন এটা কিন্তু আপনার উপরে নির্ভর করে। একটি জল ভিত্তিক অক্ষয়ী এবং অবিষাক্ত সমাধান যা আপনার ওটা কি হ্যান্ড টুলস কি থেকে করবে, এটা রিমুভ করবে, হ্যান্ড টুলস না, যা আপনার হ্যান্ড টুলস। এটা আমরা এবার লিখি ইংলিশে করে ফেলি, হ্যান্ড টুলস কে রাখবে কি রাখবে, ধরেন এটা করে বাংলায় কি আসে, বাংলায় ওয়ার্ডটা কি আসে, সুরক্ষিত রাখবে। আচ্ছা, বাংলা যদি বলতে পারতেছেন না, বাংলায় তো বলতে হবে যেহেতু আমরা লিখতে যাচ্ছি। আচ্ছা, সুরক্ষিত রাখবে, সুরক্ষিত। আচ্ছা, এখন এটাকে আমি জাস্ট নিয়ে যাব ওই যে ওইখানে। এবার করব কি, বাংলা টু ইংলিশ। তো ইবা পোস্ট আমি এবার পড়বো, আবার জাস্ট খালি কপি পেস্ট করে দিয়ে দেবো না। অনেক সময় এটা তো এআই বেসড, অনেক ওয়ার্ড মানে ট্রিকিং করতে পারে। ইজ এ ওয়াটার বেসড নন corrosive and non-toxic solution that will keep your hands tool safe. এটা মোটামুটি একদম কি মোটামুটি কি ভালো হয়ে গেছে। তখন এইভাবে আমি জাস্ট এই জিনিসগুলো নিয়ে এখানে ইনক্লুড করব। হয়ে গেল ইন্ট্রোর যে বিষয়টা আমি লিখবো প্রথমে প্রত্যেকটা আবার গিয়ে টেস্ট করব না, এখনই আমারটা ইউনিক আছে কি নাই। আগে আমি এটা লিখবো, এটার আমার কত 150 ওয়ার্ডের টার্গেট, আমি 150 ওয়ার্ড করবো। এখানে ধরেন 1 লাইন বা 2 লাইন দিলেন, 2 লাইন দিলেই হয়ে যাবে। আমি যেটা দেখাইছি জাস্ট এখান থেকে নিবেন। নেওয়ার জন্য কি আমার এটার বিষয়ে এক্সপার্ট হইতে হয়েছে, একটু কি কমন সেন্সটা ইউজ করলেই চলতেছে। আমি কিন্তু পুরো টেক্সট ওইখান থেকে নিচ্ছি, আমি এটা চেক করলে ইউনিক চলে আসবে। তো টেক্সট করার উপায় তো আপনারা জানেনই, বিভিন্ন আছে না? তো এর মধ্যে কি কি আছে, গ্রামারলি আছে, তারপরে কি অল, আর কি কি আছে নাম, যেমন যখন গেস্ট পোস্টারে দেখছেন
আচ্ছা, লিঙ্ক তো আপনার সেভ করা আছে, আর যদি নাও থাকে তাহলে কি করবেন, প্লেগারিজম চেকার দিয়ে সার্চ করলে চলে আসবে, প্লেগারিজম চেকার। তাহলে দেখেন 1 নম্বর গ্রামারলি, স্মল এসইও টুলস, এগুলো চলে আসতেছে না? আপনি চাইলে প্রত্যেকটাতে এরকম ইউজ করে দেখতে পারেন, যে প্রত্যেকটাই ভালো আপনার যে সলিউশন দেয়। যেমন আমি গ্রামারলিতে যখন আসি, এটা যদি লিখে স্ক্যান করি, নট ইনাফ ওয়ার্ডস, টোটাল কি কমপক্ষে 24টা দিতে বলতেছে। আমি যদি আমার টার্গেট হয় এতটুকু করবো, উনি বলছে, আমি তো না শুনে একটাকে 24টা বানাই দিলাম। আমার যে একটা ওয়ার্ড, আমি তো একটা করবো না, আমি তো কমপক্ষে 150 বা 200 300 এরকম করতেছি, তাই না? আচ্ছা, এটাকে আমি যখন টেস্ট করব তখন এটা নিয়ে আমাকে রিপোর্ট দিচ্ছে, উই ডিডন্ট ফাইন্ড এনি প্ল্যাগারিজম, কোনো প্ল্যাগারিজম নাই। আমরা তো নর্মালি এটা ইউনিকই করে ফেলছি, ওয়ার্ড এক জায়গাতে আর জায়গায় করলাম, তারপরে মোটামুটি করছে, এটা কার সাথে এখন মিলবে না, মোটামুটি আমরা করার সময় বুঝে গেছি এরকম হবে। তারপর আমরা চেক করব, এটা চেক করে আমরা দেখলাম যে এখানে প্রবলেম নাই, কিন্তু আছে কি প্ল্যাগারিজমের জন্য পাঞ্চুয়েশনে প্রবলেম, পাঞ্চুয়েশন প্রবলেম। এটা আপনাকে ফ্রিতে দিবে না, এটা দিবে আপনি যদি আবার করেন যে কারেক্ট ইরোর্স, এখানে যদি আমি এটা সাইন আপ করি তাহলে তো আপনাকে আর একটু বেশি হেল্প করবে। আর যদি আমি এখানে চলে যাই অন্য টুলে, এটার অপশন হচ্ছে এটা, আর এখানে আমি এটা দিয়ে দিই। আচ্ছা, 31টা ওয়ার্ড টোটাল এখানে আছে। এটাকে যদি আমরা এখানে চেক করি, ভেরিফিকেশন করতে হবে আগে। তবে আপনারা যারা এটা রিরাইট চেক করবেন, অন্যান্য টুলগুলো শুধু আপনাকে প্ল্যাগারিজম চেক করে দিবে, গ্রামারলি এটাতে আপনার একটু বেশি হেল্প করবে। এটা হলো আপনার যদি টাইপিংয়ে কোনো ভুল থাকে, টাইপিং ইরোর্স, এটাও আপনাকে ধরাই দিবে। মানে এখান থেকে আপনি প্ল্যাগারিজম পাবেন অন্যান্য টুল থেকে, কিন্তু গ্রামারলি টপে এমনি চলে যায় না, ওদের আলাদা একটা কোয়ালিটি আছে। কোয়ালিটিগুলো কি, আপনার গ্রামাটিক্যাল ইরোর ধরাই দিবে, নাউনে কোথায় ভুল আছে, সেন্টেন্স একটা লিখছেন, এটাকে রিরাইট করার প্রয়োজন হলে ওরাই রিরাইট করে দিবে। রিরাইট কই রকম রিরাইট, ইউনিক করার জন্য না, আসলে গ্রামাটিক্যাল যদি কোনো ইরোর থাকে এটা 100% ইউনিক, এটা আমি বুঝলাম, এখানেও দিলাম এখানেও দিলাম, দুই জায়গাতে আমার বলছে, কিন্তু এখানে আমাকে এক্সট্রা একটা মেজার দিছে কি, গ্রামারলি 3টা ইরোরের কথা বলছে, যেটা আসলে ওইখানে বলবে না, অন্যান্য টুলগুলো বলবে না, এটা এখানেই বলবে শুধু। তো এখানে গ্রামারলি তো আপনি ফ্রিলি সাইন আপ করতে পারেন। এখানে 2টা অপশন, একটা পেড একটা ফ্রি, ফ্রিতে অনেক হেল্প পাবেন। এটা করলে ওই যেটা আমাকে বলছিল একটু আগে, পাঞ্চুয়েশনের প্রবলেম আছে, পাঞ্চুয়েশন যদি আপনি ঠিক করে নেন, যে আমরা একটা নর্মালি এখন যে ইংলিশটা লিখলাম, এটা হয়তো এরকম হতে পারে একটা ইংরেজ বাংলা বলতেছে, সহজে বুঝে যাবো। এই ইরোরগুলো যদি আপনি আবার গ্রামারলিতে ইউজ করেন তাহলে এটা থাকবে না, এবং আপনাদের সবাইকে এটা করতে হবে, ঠিক আছে? এখানে যদি এটা করে নেন তাহলে এই সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন সাইন আপ করে। তাহলে আমার কন্টেন্টটা নর্মালি ইউনিক হয়ে গেছে, আমি এটাকে আরেকটু নেক্সট লেভেলে চেক করে এটাকে ইউনিক করলাম, তাহলে আমাকে 150 ওয়ার্ড লিখতে সমস্যা হচ্ছে না। তারপরে আমি যে স্পেসিফিকেশন যেটা দিচ্ছে অন্যরা, আমি ফলো করব আমার কম্পিটিটররা কি করতেছে ওনাদের সাইটে। এই যে প্রোস এন্ড কনস, এই যে সুবিধাগুলো আমি চাইলে এখান থেকেও নিতে পারতেছি, নিয়ে জাস্ট একটু ট্রিঙ্কি করে দিলাম, লাইট ওয়েট এটা দিয়ে কি বোঝায়, অথবা আমার মতো করে এটা আমি নিজের মতো করে নিলাম, কথাগুলো একটু জাস্ট চেঞ্জ করে দিলাম। রিরাইট করব, তাও আমাকে একটু বুঝে করতে হবে, এবং এটা কিন্তু আমি এখনো পাচ্ছি, কি সুবিধা অসুবিধা পাচ্ছে, তাই না? এটা আমি লিখে দিলে আমাকে 150 করে এখানে 150 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি আমার 1500 টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে না? ইনটু কি লিখবো, এটা সম্পর্কে যে সেম সিস্টেমেই অন্যান্য যারা যারা তথ্য দিচ্ছি, ইনটু এই টাইটেলটা লিখে যখন আমি সার্চ দিচ্ছি, এটা লিখে যখন সার্চ দিচ্ছি তখন কি চলে আসতেছে না সাইটগুলো, এই সাইটগুলো থেকে প্রত্যেকটা থেকে তথ্য আমি 10টাকে স্টাডি করব, করে এটার বাংলা করলাম ওই সেম সিস্টেমে, যেটা আপনার আগেই জানেন, তাই না? এটার বাংলাটা পড়ব, পড়ে আমার নিজের ভাষায় লিখে এটাকে ইংলিশ করে দেব, তাহলে আমার ইন্টু হয়ে যাচ্ছে।
এটা হলো আর্টিকেল রাইটিং এর দুইটা ওয়ে, একটা হচ্ছে ফ্রি ওয়ে, আমি নিজে লিখবো এটা, আর একটা ওয়ে হচ্ছে আমি চাইলে রাইটার দিয়ে লেখাইতে পারি। যদি আমি না পারি, এই যে অপশনগুলো আমি যদি নিজে না লিখতে পারি, তাহলে আমি কি রাইটার দিয়ে লেখাবো। রাইটার বিভিন্ন ধরনের হতে পারে, বাংলাদেশি অথবা ফরেন। তো ফরেনের মধ্যে আপনার নর্মালি যেটা বেশি ইউজ হয় এটা হচ্ছে আই রাইটার। আই রাইটার এই টাইপের অনেক আছে, কন্টেন্ট রাইটিং সার্ভিস আরও দেয়, তবে এরা অনেক ভালো করে। আমরা একটা দেখছিলাম না ওয়েবসাইট অডিটে দা হথ, এই হথ হচ্ছে ওনাদের কোম্পানি, ওটা ওনারা ফ্রি দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওনাদের এখানে আবার রাইটিং এর মার্কেট প্লেস, এটা ফাইবারের মতো। এখানে যারা ভালো লিখতে পারে তারা এখানে লিখে টাকা ইনকাম করতে পারে, আর যাদের প্রয়োজন তারা লেখায় নেয়। তো এদের প্রাইসিংটাও দেখতে পারবেন, চাইলে অর্ডারও করা যায় আর কি, চাইলে এখান থেকে লেখাইতে পারেন অথবা আপনার পরিচিত কোনো রাইটার থেকে লেখা নিতে পারেন। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং নেক্সট ক্লাসে আপনাদের থাকবে যারা যারা কিওয়ার্ড রিসার্চ করছেন একটা বিষয়ে, এই টপিকগুলো যেরকম দিলাম এরকম একটা কন্টেন্ট লিখে আনার চেষ্টা করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এটা দেখবো, আর করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রবলেম করবেন। তো আমরা কন্টেন্ট রাইটিংটা নেক্সট ক্লাস পর্যন্ত নিব, পুরো ক্লাস না, একটু সময় পর্যন্ত আমরা দেখব, আরও কিছু টিপস শেয়ার করব যেটা এই ক্লাসে করি নাই। আজকে এমনিতে অনেক কিছু আজকে করা অনেক গেছে। কিছু অনেক স্যার। অনেক কিছু। নেক্সট ক্লাসে প্রত্যেকে একটা করে আর্টিকেল লিখে আনবেন, এবং যারা না লিখে আনবেন তাদের জন্য অনেক ভালো, তারা শিখতে পারবেন না, আর যারা লিখে আনবেন তারা শিখে গেলেন আর কি, এটা তাদের জন্য নেগেটিভ পয়েন্ট, তাই না? শিখে গেলেন, এটা খারাপ না? তাহলে নেক্সট ক্লাসে এটা করে আসবেন, ঠিক আছে?